তারিমের বিয়েটা ভেঙে গেছে ভাইয়া। তুমি বিয়েটা করবে ভাইয়া? তারিমকে ওরা বাঁচতে দেবে না, মেরেই ফেলবে। আমি তোমার পায়ে পড়ছি ভাইয়া, বাঁচাও আমার তারিমকে। এমার্জেন্সি মেডিকেল বোর্ড বসেছিল ডক্টর আতাইয়াবের আন্ডারে। একজন হার্টের রোগীকে নিয়ে তুমুল আলোচনা চলছে। যে করে হোক লোকটিকে বাঁচাতে হবে, না হলে হসপিটালের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। এর মধ্যে আকস্মিক মেইলি কথায় সবাই স্তব্ধ হয়ে তাকালো সেদিকে। লাল টকটকে লেহেঙ্গার সাথে ম্যাচিং চুড়ি, জুয়েলারি, মাথায় লাল অর্কিড ফুল, ফোলা ফোলা ছলছল চোখ নিয়ে দাঁড়িয়ে আছে একজন অপরূপা মেয়ে। দেখেই বোঝা যাচ্ছে কোনো বিয়েবাড়ি থেকে এসেছে। ডক্টর আতইয়াব বোনের এমন অবস্থা থেকে নিজের অবস্থান থেকে দাঁড়িয়ে পড়ল। কোনো দিক না তাকিয়ে ছুটে আসলো বোনের কাছে। বোন তার কলিজা। আতাইয়াবের আদুরে ছোঁয়ায় মেয়েটি হুহু করে কেঁদে দিল। আতাইয়া বোনের হাত ধরে বেরিয়ে আসলো হল থেকে। তার কাছে বোনের থেকে বড় কেউ না, নিজের জীবনও না। আতাইয়াব জানে বোর্ড থেকে বেরিয়ে আসার খবর যদি সে পায় তাহলে আতাইয়াবের অবস্থা খারাপ হবে, কিন্তু আতাইয়াব তাতে পরোয়া করে না। নিজের কেবিনে ঢুকবে তার আগেই মেয়েটি বলে উঠল, ভাইয়া আমার হাতে সময় নেই, এতক্ষণে কি হচ্ছে কে জানে। তুমি চলো, গেলেই বুঝতে পারবে সব। আতাইয়াব বোনের কথায় বাইরের দিকে হাঁটা ধরল। সে জানে তার বোন কখনো মিথ্যে বলবে না তাকে। আর খুব সিরিয়াস বিষয় না হলে বিয়ে বাড়ি থেকে এভাবে ছুটে এসে এসব বলতো না। সাবধানে বোনকে গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিল আতাইয়াব। উদ্দেশ্য বিয়ে বাড়ি। বোনের দিকে অপলক তাকিয়ে চোখ ফিরিয়ে নিল সে। মলিন মুখটা দেখলে তার বুকটা প্রচণ্ড জ্বালা করে। আহ্লাদ করে নাম রেখেছিল আদর। দেখলে কেমন আদর আদর পায়। ছোট্ট থেকে একটুও কষ্ট পেতে দেয়নি বোনকে সে। হালকা ব্যথা পেলেই আদরের থেকে তার চোখ দিয়ে অশ্রু ঝরত বেশি। ভাই বোনের ভালোবাসার এক আমূল দৃষ্টান্ত। বিয়ে বাড়ি পৌঁছেই আতাইয়াবের মনে হলো না এটা কোনো বিয়ে বাড়ি, মনে হচ্ছে শোক সভা হচ্ছে। ভাইকে রেখে আদর দৌড়ে চলে গেল ভেতরে। আতাইয়াবও বোনের পিছনে ছুটল। গিয়ে চোখে পড়ল তারিমের মা তারিমকে মারছে, কখনো থাপ্পড় দিচ্ছে, কখনো চুল ধরে টানছে, আর মুখে বিশ্রী ভাষা তো আছেই। আতাইয়াব স্তব্ধ হয়ে গেল তারিমের এমন অবস্থা দেখে। প্রাণ প্রিয় বান্ধবীকে মার খেতে দেখে আদর রেগে এক ধাক্কা বসালো তারিমের মাকে। ওনাকে মা বলা যায় কিনা আদর ভেবে পায় না। তার তো মা নেই, কত আফসোস হয় তার। কিন্তু তারিমের মাকে দেখলে তার মনে হয় মা নেই তাই ভালো। আবার ভাবে সব মা তো এক না। তিনি তো তার ছোট মেয়ে ঐশীকে খুব ভালোবাসে, কিন্তু তারিমের বেলায় এত নিষ্ঠুরতা কেন আদরের বুঝ আসে না। কতবার তারিমকে অনুরোধ করেছে তাদের সাথে থাকতে, কিন্তু তারিম কিছুতেই মানবে না। হঠাৎ ধাক্কা সামলাতে না পেরে তারিমের মা মিসেস দেলোয়ারা মাটিতে হুমড়ি খেয়ে পড়ল। এতে তিনি আরও রেগে গেলেন। মাটি থেকে উঠে আদরকে কিছু বলবে, আতায়াবের দিকে চোখ যেতে সে চুপসে গেল। এই আতায়াবকে সে ভালো করে জানে। আদরকে একটু কথা শুনিয়েছিল বলে থাপ্পড় দিয়ে ঐশীর গালটা একদম লাল করে দিয়েছিল। সেদিন থেকে জমের মতো ভয় পায় এই ছেলেকে। আতায়াব তারিমের দিকে এগিয়ে গিয়ে বলল, কি হচ্ছে এসব? বিয়ে ভেঙে গেছে মানে কি? তোর না ফালার সাথে বিয়ে হচ্ছিল, সে কোথায়? আতায়াবের কথায় আদর রেগে গেল। কী সব বলছে তার ভাই? মাথা ঠিক আছে? বিয়ের কনেকে বিয়ে ভাঙার কারণ জিজ্ঞেস করছে। তার ভাই কেমনে এত বড় হার্ট সার্জেন্ট হলো সে ভেবে পায় না। এখন ভাবার সময়ও নেই। আদর চোখ রাঙিয়ে তাকাতেই আতায়াব ভড়কে গেল। সে কি বলল যে তার বোন রেগে গেল? এমন সময় আতায়াব চারপাশের মানুষের দিকে তাকিয়ে দেখলো সবাই এটা ওটা বলা বলি করছে। আতায়াব স্পষ্ট শুনতে পেল তারিমকে খারাপ বলছে অনেকেই। রাগ হলো তার। বিয়ে ভেঙে দিয়েছে ছেলে, এখানে তারিমের দোষটা কোথায়? কিন্তু হঠাৎ আদরের কথায় আতায়াব তারিম বিস্ফোরিত চোখে তাকালো। এখন তুমি তারিমকে বিয়ে করবে ভাইয়া? আমি কিচ্ছু জানি না। এখানে থাকলে ওই বুড়ি মহিলা তারিমকে আরো মারবে, আর এই সমাজের মানুষ তারিমকে নানা কথা শোনাবে। আমি থাকতে এমন কিছু হবে না। তুমি তো জানো তারিমের বিষয়ে। আদর আকাঙ্ক্ষার সহিত ভাইয়ের দিকে তাকিয়ে আছে। আতায়াবের মনে হচ্ছে মনের ভেতর এক মন পাথর চাপিয়ে দিয়েছে। তার তো ভালোবাসার মানুষ আছে, খুব ভালোবাসে তাকে। অর্ণাবী নামক মেয়ের সাথে তার 6 মাসের রিলেশন। সে এইভাবে ধোকা দিতে পারবে না। মেয়েটি তাকে খুব ভালোবাসে। একদিকে বোন, আরেকদিকে নিজের ভালোবাসা। আর যাই হোক, সে তার বোনকে এক ফোঁটা কষ্ট দিতে পারবে না। কিন্তু অর্ণাবী, মেয়েটি সহ্য করতে পারবে? এমন সময় আশেপাশের লোকজনের কথা শুনে সে সামনের দিকে তাকালো। ফালাহ একটি মেয়ের হাত ধরে এদিকেই আসছে, চোখ তার নিচের দিকে। ফালাহর বাবা মা ছুটে গেল ছেলের কাছে। ফালাহ তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আদর গিয়ে সোজা ফালাহ শেরবানির কলার চেপে ধরল। রাগে মুখ একদম থমথমে, ফোলা গাল দুটো রক্তিম বর্ণ ধারণ করেছে। ফালাহ চমকে তাকায় সামনের দিকে। আদর দাঁতে দাঁত চেপে বলে উঠল,
তুমি এটা কি করে বলতে পারো ফালা ভাইয়া? তারিমকে বিয়ে করবে না বলে এখন অন্য মেয়েকে নিয়ে এসেছো। তারিমকে ঠকালে, ওর কি দোষ ছিল? উত্তর দাও। ফালাহ তীক্ষ্ণ চোখে আদরের দিকে তাকাতেই আদর চুপ করে গেল। ফালাহ তার বাবা মাকে বলল, বাবা মা, আমি শুভাকে ভালোবাসি। তোমাদের বলতে পারছিলাম না, তোমরা তার আগেই তারিমের সাথে বিয়ে ঠিক করে ফেললে। আমার মতামত জানার প্রয়োজনই মনে করোনি। আমি ভালোবাসাকে ভুলতে পারবো না, তাই আমাকে ক্ষমা করো। ফালাহর কথায় তারিম এবার রেগে ফুঁসে উঠল। ঠাস করে চড় বসালো ফালাহর গালে। হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো ফালাহর। তারিম চিৎকার করে বলে উঠল, আপনাকে আমি অনেকবার জিজ্ঞেস করেছিলাম মিস্টার ফালাহ, আপনি প্রত্যেকবারই হাসিমকে হ্যাঁ বলেছেন। আপনার উদ্দেশ্য ছিল সমাজের কাছে আমাকে অপমানিত করা, তাই তো? সেদিনের প্রতিশোধ নিলেন এইভাবে? আপনি খুশি হয়েছেন এবার? আর তুই সুবা, আগে একবার বলে দেখতি তোর আর মিস্টার ফালার রিলেশনশিপের কথা। তোর কি আমাকে সেসব মেয়েদের মতো মনে হয় যারা বেস্ট ফ্রেন্ডকে ধোকা দেয়, লাইক ইউ? তারিমের কথায় সুবাহ কেঁপে উঠল। চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। ফালাহ শক্ত করে সুবাহর হাতটা ধরল। এবার আতায়া ফালাহর কাছে এসে বলল, তোর থেকে এরকম কিছু আশা করিনি ফালা। কি করে পারলি একটা মেয়ের সর্বনাশ করতে? আমার ভাবতেও ঘৃণা লাগছে তুই আমার বন্ধু, জানের বন্ধু। আতায়েবের কথায় ফালাহর কষ্ট লাগলেও চুপ রইল। সে সব কিছু ভালোর জন্যই করেছে। যখন সবাই আসল সত্যটা জানতে পারবে, তখন নিশ্চয়ই ফালাহকে দূরে সরিয়ে রাখবে না। আতায়েব মলিন চোখে তারিমের দিকে তাকালো। তারিম ঠোঁট কামড়ে নিচের দিকে তাকিয়ে আছে, হয়তো নিজেকে শক্ত রাখার চেষ্টা করছে। আদরের কাছে এটাই মোক্ষম সময় মনে হলো। আতায়েব তারিমের হাত ধরে কাজের সামনে নিয়ে গেল। আতায়েব চুপটি করে বসে রইল। প্রথমত, সে তার বোনকে কষ্ট দিতে পারবে না। দ্বিতীয়ত, আজ বিয়ে না হলে তারিমের বেঁচে থাকা কষ্টকর হবে। আর তারিম, সে তো মানতে পারছে না কিছু। আদরের হাত থেকে নিজের হাতটি সরিয়ে নিয়ে বলল, আমি বিয়ে করতে পারবো না আদু। তুই নিজেও ভালো করে জানিস তোর ভাই মিস অর্ণবীকে ভালোবাসে। জোর করে বিয়ে হলেও, জোর করে সংসার হলেও, জোর করে সুখে থাকা যায় না। আর আমাকে নিয়ে তোর ভাবতে হবে না। আমি এতটাও দুর্বল না, এত সহজে মরবো না। তারিমের কথা আদরের বুকে তীক্ষ্ণভাবে আঘাত করলো। ছলছল করে উঠল চোখ। কারণে অকারণে ভ্যাভা করে কাঁদার অভ্যাস থাকলেও যখন প্রচণ্ড কষ্টে কান্না পায়, তখন আদরের চোখ টকটকে লাল হয়ে যায়। আতাব এক পলক সেদিকে তাকিয়ে তারিমের হাত শক্ত করে ধরে নিজের পাশে বসালো। হালকা রাগী সুরে বলে উঠল, চুপচাপ বসে পড়ো। আমার বোন বলেছে মানে বিয়েটা হবে, সো নো সাউন্ড। আদরের মুখে হাসি ফুটে উঠল। তারিম স্তব্ধ হয়ে তাকালো আতায়াবের দিকে। আদর তারিমকে ঠেস দিয়ে কানে কানে বলে উঠল, একেই বলে ভাগ্য। ভালোবাসার মানুষকে সারা জীবনের জন্য পাচ্ছিস একদম বৈধভাবে। ভালোবাসার সৃষ্টি করার দায়িত্ব তোর। ফট করে আদরের দিকে তাকালো তারিম, চোখ মুখে ভয়। হয়তো ভাবছে এতদিন ধরে ভালোবাসা গোপন করেও লাভ হলো না, সেই আদর জেনেই গেল। কবুল বলার সময় মেয়েরা দেরি করে, গলা কাঁপে, খানিকটা ভয় নিয়ে নিজের জীবনকে অন্যের জীবনের সাথে জড়ায়। কিন্তু এবার ভিন্ন। কবুল বলায় আতেব যতটা দেরি করেছে, তারিম তার কিছুই করেনি। বিয়ে শেষ হতেই আদর এক প্রকার নেচে উঠল। ফালাহরা সেখানে দাঁড়িয়ে আছে। ফালাহ দিকে তাকিয়ে মুখ ভেঙচে দিতেই ফালাহ হালকা হেসে উঠল। কেউ দেখার আগেই আবার নিজের মধ্যেই গুপ্ত করে নিল হাসিটা। আতায়াব আর কোনো দিকে না তাকিয়ে দুই হাতে তারিম আদরের হাত ধরে এগিয়ে গেল বাড়ির দিকে। এখানে আর এক মুহূর্ত নয়। ওরা চলে যেতেই ফালাহ ওরা নিজেদের গন্তব্যে হাঁটা ধরল। কষ্ট হলেও নিজেকে হালকা লাগছে। একদিন সব ঠিক হয়ে যাবে। আদরের বাড়ি পৌঁছাতে আধ ঘন্টার মতো সময় লাগলো। এখন রাত 9টা বাজে। আতায়াবকে আবার হসপিটালে যেতে হবে। আদরের থেকে বিদায় নিয়ে বের হতে গিয়েও ফিরে আসলো। তারিমের সামনে দাঁড়িয়ে বলল, আমি কে, কি সম্পর্ক সেসব বাদ। নিজের বাড়ির মতো এবং আদর যেভাবে থাকে তেমন করেই থাকবি। তুই এই বাড়ির নতুন, চিনিস না। আর এখন থেকে ঠিক আধ ঘন্টা আগে কি হয়েছে সব ভুলে যা। আমি এসে আপসেট দেখলে কি করব জানিস তো? আমার আসতে দেরি হতে পারে। খেয়ে ঘুমিয়ে যাবি দুজন। আর আমার কলিজাকে দেখে রাখিস। আতায়াব হাঁটা ধরল। পিছু ফিরে একবার চাইলে হয়তো তারিমের মুখে প্রাপ্তির হাসিটা দেখে যেতে পারত। আতায়াব চলে যেতেই আদর দৌড়ে এসে তারিমকে জড়িয়ে ধরে ঘুরতে লাগলো। তার যে কত আনন্দ হচ্ছে বলার বাইরে। সে তো খুব করে চাইতো তারিম তার ভাবি হোক, একটু সুখ দেবে সে তারিমকে। আজ সে সফল। ভাবতে সে নাচানাচি শুরু করে দিল। আদরের পাগলামিতে তারিমের মন খারাপ একদম কেটে গেছে। সে নিজেকে ভাগ্যবতী মনে করে আদরকে বেস্ট ফ্রেন্ড হিসেবে পেয়ে।
অথচ শুভাও সে কি করলো? একটাবার বলতো তাকে, সে কিছুতেই রাজি হতো না বিয়েতে, যে করেই হোক ভেঙে দিত। এসব ভেবে মন খারাপ করতে চায় না সে, তাই আদরের দিকে ধ্যান দিল। পুরো বাচ্চা একটা মেয়ে। আতায়েব হসপিটালে পৌঁছাতেই খবর এলো হল রুমে যাওয়ার। তার মধ্যে কোনো অনুভূতিই হচ্ছে না, কেমন যেন নিজেকে নির্জীব লাগছে। হল রুমে পৌঁছাতেই আতায়েবের কানে চেঁচানোর শব্দ আসলো। যা ভয় পাচ্ছিল সেটাই হলো। সে তাড়াহুড়ো করে ভেতরে ঢুকতে সবার চোখ পড়ল তার ওপর। সবার চোখে অসহায়ত্ব ভর করেছে, শুধু একজনের চোখ জলজল করছে, যেন রক্ত ঝরবে ওই চোখে। আতায়েব এগিয়ে গিয়ে বলল, আম সরি মিস্টার চৌধুরী, আমার ভুল হয়ে গেছে, আমি মানছি। বাট আমার জীবনে আমার বোনের থেকে ইম্পর্টেন্ট কিছুই না, আর পরিস্থিতিটাই এমন হয়েছিল, আমাকে যেতে বাধ্য হতে হলো। আতাবের কথায় মিস্টার চৌধুরী তেরে এসে কলা চেপে ধরলেন। রাগে তার মাথা একদম বিগড়ে গেছে। বাম হাতে রিভলভার। ইনি হচ্ছেন মাসুর বিজনেসম্যান হিদান চৌধুরী। তার আরেকটা পেশা হলো, না ঠিক পেশা না, শখ বলা হলে মডেলিং। মডেলিংটা সে শখ হিসেবেই নিয়েছে। রিদান চৌধুরী, না আছে দয়া, না আছে ভালোবাসা, সর্বোচ্চ নিষ্ঠুরতার পরিচয় হলো রিদান চৌধুরী। সে তার কথায় একবার না শব্দ উচ্চারণ করবে, তার জীবনেও প্রদীপ নিভে যেতে খুব একটা সময় লাগবে না। কিন্তু এসব সে নিজের হাতে করে না, নিজ সামনে নিজের লোককে দিয়ে হাসিল করে। আর সে তৃপ্তি নিয়ে দেখে যায়, পৈশাচিক এক আনন্দ পায় সে। তার একমাত্র আনন্দ বিরোধী দলের মৃত্যুতে। মৃত্যুকে সামনে দেখে যখন মানুষ বাঁচার জন্য ছটফট করে, প্রাণ ভিক্ষা চায়, তখন তার অন্তরে আনন্দের জোয়ার বয়ে যায়। এমন নিষ্ঠুর মানুষকে রিভলভার হাতে নিজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখেও আতায়েবের মনের ভেতর একটু ভয়ও কাজ করছে না। সে নির্বাক তাকিয়ে আছে। আতায়েবের ভয়হীন চোখ রিদানকে অবাক হতে বাধ্য করলো। ছেড়ে দিল কলার। সে তো মানুষের চোখে নিজের জন্য ভয় দেখতে পছন্দ করে, কিন্তু আতায়েব ভয় পাচ্ছে না কেন? তার কি প্রাণের মায়া নেই? তার মতোই দয়াহীন নাকি? আতায়েব রিদানের ছটফট ভাব দেখে বলে উঠল, না, আমি আপনাকে ভয় পাই না, ভয় পাই মৃত্যুকে। মুসলমান হয়ে যখন জন্মগ্রহণ করেছি, তখন একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কিন্তু আপনি হয়তো ভুলে গেছেন এটা হসপিটাল। অ্যান্ড অলসো আত্মাইয়েব তাজিন ইত্তেয়াজ তার ডিউটি সম্পর্কে খুব কঠোর। একজন ডক্টরের কাছে তার রোগী মানে তার একটা জীবন। রোগীর সুস্থতাই একজন ডক্টরের সফলতা। ঔষধ দিলাম, রোগী বিদায় করলাম আর টাকা আদায় করলাম, এমন ডক্টর যদি আমাকে ভেবে থাকেন তাহলে ভুল করবেন। আপনার পেশেন্টের অপারেশন আরও 3 দিন পর, তাই আশা রাখবো আমাদের স্পেস দিবেন। এখন আসতে পারেন, দরকার হলে আপনাকে জানাবো। এমন দৃঢ় কথায় রিদানের কপালের রগগুলো রাগে ফুলে উঠল। কিন্তু যার মনে ভয় নেই তাকে সে মৃত্যু দেয় না। আতাবের চোখে ভয় দেখবে, বাঁচার জন্য ছটফটানি দেখবে, তবেই সে শান্তিতে ঘুমাবে। কিন্তু তার জীবনে কি শান্তি আদৌ আছে? না আছে ঘুম। আতাবের চোখের দিকে তাকিয়ে রিদান বলল, ওই চোখে ভয় দেখতে রিদান চৌধুরী সব করবে, মাইন্ডেড। আর দাঁড়ালো না সে, বেরিয়ে এলো হলরুম থেকে। তার পিছু পিছু তার গার্ডসরা। রিদান চৌধুরীকে দেখে সবাই পেছনে সরে যেতে লাগলো। কে না জানে তার নিষ্ঠুরতার কথা, কিন্তু প্রমাণ না আছে, প্রমাণ না আছে সাক্ষ্য, তাই এখনো বুক ফুলিয়ে চলতে পারে সে। হসপিটাল থেকে বের হয়ে রিদান গাড়িতে বসে পড়ল। গার্ডসরা আসার আগে সে ছুট লাগালো। গাছটা যেন হাঁপ ছেড়ে বাঁচল। জীবন বাজি রেখে রিদান চৌধুরীর সাথে চলাফেরা করতে হয় তাদের। রিদানকে এইভাবে বের হয়ে যেতে থেকে হলরুমের সবাই আতায়ারকে বাহবা দিতে লাগলো, যা আতায়ের কাছে খুব বিরক্তিকর। মিটিং ক্যান্সেল করে সে বের হয়ে আসলো হসপিটাল থেকে। এই হসপিটালের 50% শেয়ার তার, আর 50% ফালাহর, তাই সবাই তার কথা শুনতে বাধ্য। বাড়ি পৌঁছে আগে বোনের রুমে উকি দিয়ে দেখলো হাত পা ছড়িয়ে ঘুমাচ্ছে আদর। বোনকে ঠিকঠাকভাবে শুইয়ে দিয়ে সে নিজের রুমের দিকে হাঁটা দিল। সে জানে তার বোন আবার হাত পা ছুড়াছুড়ি করবে। নিজের রুমে ঢুকে সে আরেকটা ধাক্কা খেল। কিছুক্ষণের জন্য সে ভুলেই গিয়েছিল তার জীবনে পরিবর্তন এসেছে। বৈধভাবে একজন নারী তার জীবনে জড়িয়ে গেছে। বিছানার দিকে চোখ যেতেই আতায়েবের ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। আগে সে একটা বাচ্চাকে সামলাতো, এখন তার 2টো বাচ্চাকে সামলাতে হবে। তারই নিজেও হাত পা ছড়িয়ে এলোমেলো হয়ে শুয়ে আছে। আতায়েবের কেন যেন হাসি পেল, হালকা হাসলো সে। তারিমকে ঠিকভাবে এক পাশে শুইয়ে দিয়ে ফ্রেশ হতে চলে গেল। একটু ঘুম দরকার, আর সারাদিন কম ধকল যায়নি। তারিমের থেকে অনেকটা দূরত্ব বজায় রেখে শুয়ে পড়ল আতায়াব। সে মানুক না মানুক, তারিমের সম্পূর্ণ অধিকার আছে তার পাশে ঘুমানোর। অন্যদিকে বিলাসবহুল হোটেল রুমে বসে একের পর এক মদের বোতল শেষ করছে রিদান। তার চোখে শুধু আতায়েবের ভয়হীন চোখ দুটো ভাসছে। যতবার ঘটনাগুলো মনে পড়ছে ততবার রাগের শরীর কাঁপছে তার। এই শহরে শুধু একটাই ভয় থাকবে, সে হলো রিদান চৌধুরী। বাচ্চা থেকে বৃদ্ধা সবার চোখেই তার জন্য ভয় থাকবে। রিদান চৌধুরীর নামটা মনে হলে গলা কেঁপে উঠবে।
হাতে থাকা মদের বোতলটা শেষ করে ফোন লাগালো তার অ্যাসিস্ট্যান্টের কাছে। ঠিক অ্যাসিস্ট্যান্ট না, রিদানের জীবনে 4টে মানুষের অস্তিত্ব খুব সফট, তার মধ্যে পিয়াস অন্যতম। শান্তির ঘুম দিচ্ছিল পিয়াস। দিন শেষে এই রাতটুকুই শান্তিতে সে ঘুমাতে পারে। ঘুমে এতটাই বিভোর ছিল যে এতবার ফোন বেজে কেটে যাচ্ছে তার কোনো ধ্যানই নেই। ঘুমটা হালকা হয়ে আসতেই ভ্রু কুঁচকে এলো তার। রাতটুকুও শান্তি নেই। ফোনের ওপর জানু নামটা দেখে পিয়াসের হার্টবিট বেড়ে গেল। একরাশ ঘুম ততক্ষণে উবে গেছে। ফট করে ফোন রিসিভ করে কানে ধরতেই অপর পাশ থেকে শোনা গেল, ডক্টর আইতিয়ব তাজিন ইতিহাজের অল ডিটেলস চাই কালকে সকালের মধ্যে। গট ইট? বাই। বাই বলাও শেষ, ফোন রাখাও শেষ। পিয়াস মনে হলো রিদানের মাথাটা ফাটাতে পারলে তার শান্তি লাগতো। আরামের ঘুম বাদ রেখে এখন কাজ করতে হবে, করতেই হবে। রিদান তার বন্ধু হলেও জমের মতো ভয় পায় সে। গম্ভীর মানুষটার মুখের দিকে তাকালে শরীর কাঁপে। বিছানা ছেড়ে উঠে পড়ল পিয়াস। কাজে লেগে যেতে হবে। তার তো ভয় হচ্ছে ডক্টর আতায়েবের জন্য। আরে বেচারি কি করেছে বুঝতে পারছে না সে, কি যে হবে। অন্ধকার ঘরে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে আদর। জ্ঞান নেই, সম্পূর্ণ অচেতন অবস্থায় ফ্লোরে শুইয়ে রাখা হয়েছে। পিনপতন নীরবতা বিরাজ করছে ঘরটায়। মনে হচ্ছে আশেপাশে কেন 10 গজের মধ্যেও কে নেই। কিছুক্ষণ পর আদর হালকা নড়ে উঠল। আস্তে আস্তে চোখ দুটো খোলার চেষ্টা করছে। এতক্ষণ শক্ত ফ্লোরে শুয়ে থাকার জন্য সারা শরীর ব্যথা করছে। উঠতে চেয়েও যখন উঠতে পারল না, তখন ফুপিয়ে কেঁদে উঠল আদর। অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছে না সে। অনেকক্ষণ ধরে না খাওয়ায় শরীরটা দুর্বলতায় নেতিয়ে পড়তে চাইছে। আদর তবুও পা মুড়িয়ে উঠে বসল। মনে পড়ে গেল সকালের ঘটনা। সূর্য যখন আধার কাটিয়ে রক্তিম বর্ণ ধারণ করে জানান দিচ্ছিল নিজ আগমনের, ঠিক তার কিছুক্ষণ আগে আদরের ঘুম ভেঙে যায়। প্রতিদিন এই সময়টাতেই ঘুম থেকে উঠে নামাজ আদায় করে ছাদে চলে যায় সে। পূর্ব দিকে তখন আকাশকে রক্তিম বর্ণে সাজাচ্ছে সূর্য। দৃশ্যটা মুগ্ধ হয়ে দেখার অভ্যাস বহুদিনের। সকালে স্নিগ্ধ বাতাসটা যখন শরীর ছুঁয়ে যায়, আদরের মনে ভিন্ন অনুভূতি জন্ম নেয়। ছোটবেলায় ভাইয়ার বলা কথাগুলো মনে পড়ে যায়। আতায়া বলতো সকালের এই স্নিগ্ধ বাতাসে তাদের মায়ের ছোঁয়া আছে, যা তাদেরকে ভালোবেসে আলিঙ্গন করে। তারপর থেকে আদর ভাইয়ার বলা মায়ের ছোঁয়াটা প্রতিদিন অনুভব করে। কিছুক্ষণ কাটিয়ে সকালের জন্য হালকা নাস্তা রেডি করে। কিছুটা খেয়ে জগিং করতে বের হয় আদর। আজকেও প্রতিদিনের অভ্যাস মতো জগিং করতে বেরিয়েছিল আদর। হোয়াইট জ্যাকেট, কালো জিন্স, চুলগুলো ওপরে ঝুঁটি করা, একদম বাচ্চাদের মতোই লাগছিল। কিছুক্ষণ দৌড়াদৌড়ি করে পার্কে এসে বসে সে। মূলত অপেক্ষা করছে। এখানে কিছু বাচ্চারা এই সময় আসে, তাদের সাথে কিছুক্ষণ সময় কাটায় আদর। অনেকক্ষণ বসার পরেও যখন বাচ্চাগুলো আসছিল না, তখন আদর আর অপেক্ষা না করে বাড়ির পথে রওনা হয়। বেশি দেরি হলে আবার ভাইয়া চিন্তা করবে। পার্ক থেকে বেরিয়ে রাস্তার পাশ দিয়ে হাঁটছিল। একটু পর লক্ষ্য করলো তার পেছনে দুটো মহিলা আসছে। পথযাত্রী ভেবে পাত্তা দেয়নি আদর, কিন্তু যখনই টের পেল তার নাকের ওপর কেউ রুমাল চেপে ধরেছে, তখনই ভয় জমে যায় সে। কত নিউজ দেখেছে কিডন্যাপিংয়ের। এভাবেই তো রুমাল চেপে ধরে অজ্ঞান করে উঠিয়ে নেয়। আকস্মিক নিজের সাথে হওয়া এমন ঘটনার আদর ভয় পেয়ে চিৎকারটাও করতে পারে না। তারপর আর মনে নেই। জ্ঞান ফিরে নিজেকে অন্ধকার করে আবিষ্কার করে সে। এখন রাত না দিন সেটিও টের পাওয়া যাচ্ছে না। খিদেই পেটের ভেতর গুড়গুড় করছে, রাগও লাগছে অনেক। তাই হালকা শব্দ করে বলে উঠল, কেউ আছো? এনিবডি হিয়ার? আমাকে এখানে কে নিয়ে এসেছে? সামনে আসো, একদম কাঁচা চিবিয়ে খাবো। আয় সামনে। কার এত বড় সাহস এই আদরকে তুলে নিয়ে আসে? কেউ কথা বলছো না কেন? তোরা কি সব বোবা নাকি? আমার মতো অবলা বাচ্চাকে তুলে এনেছিস? তোদের লজ্জা করে না? সামনে আয়, ফাইট কর আমার সাথে। বেঁধে রেখেছিস কেন এভাবে? একজন মেয়েকে বেঁধে রেখেছিস? তোদের ঘরে কি মা বোন বউ নেই? সামনে আয়, এক কিকে আমাজনে পাঠিয়ে দিব, সেখানেই সংসার করিস। আরে কেউ আসে না কেন? আর কত ডাকবো? একবার ছাড়া পাই এই আদর কি তা দেখিয়ে দিব সবাইকে। আমার ভাইয়া যদি জানতে পারে তার কলিজাকে এইভাবে কষ্ট দিচ্ছিস, তোদের অস্তিত্ব পাওয়া যাবে না। সাহস থাকলে সামনে আয়। আদর চাইছে তার কথায় রেগে গিয়ে কেউ না কেউ আসুক, কিন্তু কেউ আসছে না দেখে চুপ করে রইল। আর পারছে না। দরজার পাশে গার্ড দুটো বিরক্তি নিয়ে দাঁড়িয়ে আছে। কখন থেকে মেয়েটি চিৎকার করে যাচ্ছে, কিছু বলতেও পারবে না তারা। হুকুমের বাইরে একটু পরিমাণ কিছু করলে মরণ নিশ্চিত। তখনই সেখানে উপস্থিত হলো একটি ছেলে। ছেলেটাকে দেখে গাছটা দরজা খুলে দিল, সাথে লাইটও অন করে দিল। লাইট অফ ছিল দেখে ছেলেটি গম্ভীর কণ্ঠে বলে উঠল, লাইট অফ করে রেখেছো কেন? ভিতরে একজন আছে জানা নেই? একজন গার্ড অসহায় কণ্ঠে বলে উঠল। ছেলেটি আর কিছু না বলে ভেতরে ঢুকে পড়ল।
সত্যি তো, তারা তো হুকুমের গোলাম। হঠাৎ আলো জ্বলে উঠতেই আদর খানিকটা চমকে যায়, তারপর ঘাড় ঘুরিয়ে চারপাশে দেখতে শুরু করে। রুমের একপাশে একটি টেবিল আর দুটো চেয়ার, আর কিচ্ছু নেই। সে বুঝতে পেরেছে এখন কেউ হয়তো আসবে। পায়ের শব্দ কানে আসতেই সামনের দিকে তাকালো সে। তাকাতেই আদরের চোখ বড় বড় হয়ে গেল। ছেলেটিকে সে ভালো করে চেনে, পিয়াস আনাফ, রিদান চৌধুরীর জানের বন্ধু। এখন সে বুঝতে পারলো তাকে রিদান চৌধুরী তুলে এনেছে, কিন্তু কেন? সে তো কিছুই করেনি। তাকে কি এরা মেরে ফেলবে? সে কি আর ভাইয়াকে দেখতে পারবে না? ননদ ভাবি যে ঝগড়া হয় সেটিও করতে পারবে না। মেন কথা হচ্ছে তার যে অনেক বড় স্বপ্ন আছে সেটিও কি পূরণ করতে পারবে না? ভেবে আদরের খুব কান্না পেল। সবকিছু ভুলে ভ্যাবা করে কাঁদতে লাগলো। পিয়াস মাত্রই চেয়ারে বসতে যাচ্ছিল, হঠাৎ এমন কান্নায় ভরকে যায় সে। বসার সুযোগটাও মেলে না। সামনের দিকে তাকাতেই চোখ বড় বড় হয়ে যায় তার। এত বড় মেয়ে বাচ্চাদের মতো কান্না করছে, বেশি ব্যথা পাচ্ছে নাকি? সে আবার রিদান চৌধুরীর মতো এত নিষ্ঠুর নয়, নেহাত বন্ধু, তাই কাজের সব ক্ষেত্রে থাকতে হয়। পিয়াসকে এগিয়ে আসতে দেখেই আদর কান্না থামিয়ে করুণ সুরে বলল, আমার খুব খিদে পেয়েছে, তোমরা খুব নিষ্ঠুর। একটু খাবার দিলে কি হয়? আমি বেশি খাই না, একটু খাবো, দেবে খাবার? পিয়াসের খুব মায়া হলো। এটাও বুঝে নিল মেয়েটি বয়সে বড় হয়েছে, আচরণে না। ম্যাচুরিটি থাকলে মেয়েটি এমন অন্ধকার ঘরে একটি ছেলের সামনে থাকার পরও এভাবে খাবার চাইতো না, ভয়ে আড়ষ্ট হয়ে থাকতো। পিয়াস জানে রিদান যদি জানতে পারে মেয়েটিকে খাবার দেওয়া হয়েছে তাহলে তার উপর রেগে যাবে, তবুও সে দেবে। মেয়েটিকে দেখেই কেমন মায়া মায়া লাগে। গার্ডকে ডেকে খাবার দিতে বলতে গার্ডটি ভূত দেখার মতো চমকে গেল। মনে হচ্ছে সে ভুল শুনছে। পিয়াস চোখ রাঙিয়ে তাকাতেই গার্ডটি খাবার আনতে চলে গেল। পিয়াসকে এমন নরম হতে দেখে আদর বাঁকা হেসে বলল, তুমি তো খুব ভালো, আমাকে তোমার খুব পছন্দ হয়েছে। আমি তোমাকে ভাইউ ডাকি, তুমি কি রাগ করবে? আদরের কথায় পিয়াস মুচকি হাসলো। তারও যে মেয়েটিকে পছন্দ হয়েছে সে তার হাসিতেই বুঝতে পেরেছে। গিয়ে হাত পায়ের বাঁধনটা খুলে দিল। আদর যেন হাঁপ ছেড়ে বাঁচল। হাত পা ভালো করে ঝাড়া দিয়ে ফ্লোরে বসে পড়ল। খিদেই দাঁড়িয়ে থাকা কষ্টকর। গার্ডটি পিয়াসের হাতে খাবার দিয়ে বাইরে চলে গেল। পিয়াস আদরের সামনে খাবারের প্লেটটা রেখে মাথা দিয়ে ইশারা করলো খাওয়ার জন্য, কিন্তু আদর ঠোঁট উল্টে তাকিয়ে আছে। পিয়াস আবার গাঢ় চোখে আদরকে পরখ করতেই বুঝতে পারলো আদরের ঠোঁট উল্টানোর বিষয়টা। আদরের হাত পায়ে ময়লা লেগে আছে অনেক। এই রুমে অ্যাডজাস্ট করা ওয়াশরুমও তো নেই। পিয়াসের বড্ড মায়া লাগছে সামনের মেয়েটিকে দেখে। খেতে পাচ্ছে না বলে কেমন বাচ্চাদের মতো ঠোঁট উল্টে বসে আছে, হয়তো চোখের ভাষায় বোঝাতে চাইছে অপারগতার কথা। পিয়াস পানির বোতলটা খুলে নিজের হাতটা ধুয়ে নিল। আদরের সামনেই ফ্লোরে বসে এক লকমা তুলে ধরল তার মুখে। আদর প্রথমে খুব অবাক হলেও পাত্তা না দিয়ে খেতে লাগলো। পরোটা আর কষা মাংস আদরের তেমন পছন্দ না হলেও খিদেই খাবারটা দারুণ লাগছে। আদরের বুঝতে বাকি নেই পিয়াস নামক ছেলেটা অত্যন্ত ভালো। পিয়াস চলে যেতে নেবে তার আগেই আদর বলে উঠল, পিয়াস ভাইউ, আমার ফোনটা কোথায়? পিয়াসের ফ্রুটটা এবার কুচকে এলো। এই মেয়ে কি তাকে ব্যবহার করছে নিজের বাচ্চামো দিয়ে, নাকি নিজেকে এমন ধারায় দেখাতে চাচ্ছে? পিয়াস গম্ভীর কণ্ঠে হালকা চেঁচিয়ে বলে উঠল, তুমি কি চাইছো বলো তো? এখান থেকে পালিয়ে যেতে পারবে? অসম্ভব। এটা কোথায় তুমি নিজে কেন কেউ জানে না। এখানে লোকেশনও কন্ট্যাক্ট হবে না, তাই ফোন নিয়ে কাউকে ফোন করলেও লাভ নেই। পিয়াসের কথায় আদরের চোখ ছোট ছোট হয়ে এলো। সে তো ছেলেটাকে ভালো ভেবেছিল, কিন্তু ছেলেটা ভালো না। সে কি এত কিছু ভেবেছে নাকি? আদরের এবার কান্না পাচ্ছে। কিছু না বলে চুপটি করে বসে রইল। পিয়াস এক পলক সেদিকেই তাকিয়ে বাইরে চলে গেল। এমনিতেই খাবার বাঁধন খুলে অপরাধ করে ফেলেছে, তার উপর ফোন দিলে রিদান তাকে খুন করেই ফেলবে। সারাদিন হন্যে হয়ে খুঁজে চলেছে আতায়াব আদরকে। তারিম কেঁদে কেটে অবস্থা খারাপ করে ফেলেছে। আতায়াব সব দিক থেকে দিশেহারা হয়ে গেছে। বোনকে আর কোথায় খুঁজবে? পুলিশকেও জানিয়েছে, তারা কোনো লোকেশন বের করতে পারছে না। আতায়াব এবার চিৎকার করে কেঁদে উঠল। মনে হচ্ছে বুক থেকে কেউ হৃৎপিণ্ডটাই আলাদা করে নিয়েছে। কোনো ক্ষতি হলো না তো? ঠিক আছে তো বোন? এসব ভেবে ভেবে মাথা খারাপ হয়ে যাচ্ছে। হঠাৎ করে বিকট শব্দে ফোনটা বেজে উঠল। হয়তো পুলিশ ফোন দিয়েছে খবর জানাতে ভেবে তাড়াহুড়ো করে ফোন রিসিভ করে কানে ধরল। তখনই অপর পাশ থেকে কিটকিটিয়ে হাসির শব্দ এলো। আতায়াব দাঁড়িয়ে গেল। চুপ করে বোঝার চেষ্টা করতে লাগলো। অপর পাশ থেকে বলে উঠল, ভয় লাগছে? ডক্টর আইতিয়াব তাজিন ইতিয়াজ, বলেছিলাম ওই চোখে ভয় দেখব। আমি সফল। আতায়াব শান্ত হয়ে বসলো। রাগ চেপে বসেছে মাথায়, দাঁতে দাঁত চেপে বলে উঠল, ভয় আর রিদান চৌধুরীর জন্য ভয় আলাদা কি মিস্টার চৌধুরী? আতায়াবের এই একটা কথাই যথেষ্ট রিদানকে রাগিয়ে দিতে। পাশে থাকা ফ্লাওয়ার ভাসটা ছুঁড়ে মারার সাথে সাথে বিকট শব্দে ভেঙে পড়ে রইল ফ্লোরে।
আতাব হালকা হাসলো, যার শব্দ রিদানের কানে পৌঁছাতেই রিদান বলে উঠল, রিদান চৌধুরীর কাছে কোনো কিছুই অসম্ভব নয়। বোনকে খুব ভালোবাসেন না? বোনকে যখন কাছে পাবেন না তখন? আতাব হালকা কেঁপে উঠল। মনের মধ্যে একরাশ ভয়ে সে হানা দিচ্ছে। সে কি তার বোনকে সত্যিই দেখতে পারবে না? রিদানকে বুঝতে না দিয়ে আতাব শান্ত সুরে বলে উঠল, এখন তো সন্ধ্যা, ঠিক রাত 9টার মধ্যে আমার বোন অক্ষত অবস্থায় আমার সামনে না থাকলে ইয়াত্তাইয়াব তাজিন ইমতিয়াজ ডাক্তারি পেশা ছেড়ে দিবে। আর আর ডাক্তারি পেশা ছাড়লে আপনার পেশেন্টের অপারেশনও ডক্টর আত্তাইয়েবের হাতে হবে না। আর হ্যাঁ, আমার বোন যেন এসব রেশারেশির কিচ্ছু না জানে। ফোনটা টুস করে কেটে দিল আতাব। নিজের ঘরে চলে গেল। তারিম কান্না করে অসুস্থ হয়ে পড়েছিল, তাই ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছে। আতাব নিশ্চিত তার বোন এবার 9টার আগেই তার সামনে আসবে, কারণ রিদান চৌধুরীর কাছে দ্বিতীয় কোনো অপশন নেই। অন্যদিকে রিদান আতাবের অ্যাটিটিউড দেখে রেগে ঘরের জিনিস একের পর এক ভেঙে চলেছে। বাইরে দাঁড়িয়ে গার্ডগুলো ভয়ে কাঁপছে, না জানি এই ঝড়টা তাদের ওপর দিয়ে যায়। ঘরের জিনিস ভাঙা শেষ হলে মদের বোতল নিয়ে নিচে বসে পড়ে রিদান। কিছুতেই রাগ কমছে না তার। ফোন লাগালো পিয়াসকে। পাশের রুমে ল্যাপটপে কাজ করছিল পিয়াস। রিদানের ফোন পেয়েই ভয় হলো তার। খাবার দেওয়ার কথা জেনে গেল নাকি? ভয় ভয় নিয়ে ফোন ধরতেই অপর পাশ থেকে রিদান চেঁচিয়ে বলে উঠল, মেয়েটি কোথায়? 9টার আগে বাড়ি পৌঁছে দিয়ে আসবে, আর মেয়েটি যেন এসব না জানে। মেয়েটি কোডেতে, আর আমিও এখানেই আছি। পিয়াসের কথা শুনে রিদান চিৎকার করে বলে উঠল, হোয়াট? তোর মাথা খারাপ? সামান্য একটা বিষয়ে তুই মেয়েটিকে ওখানে নিয়ে গিয়েছিস? পিয়াস এবার মাথায় হাত দিয়ে বসে পড়ল। সে কি করলো? তার উপর চেঁচাচ্ছে কেন? তার কথা মতে তো এখানে নিয়ে এসেছে। পিয়াস বলার জন্য মুখ খুলবে তার আগেই রিদান বলে উঠল, তুই কোডেটে মানে? এই যে তুই মেয়েটাকে কোড সময়টাতেই সেখানে নিয়ে গেছিস? আরও আগে কিডন্যাপ হয়েছিল, অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে আমাদের। আর তুইও তো আমায় বললি কোডেট, তাই আমি ভেবেছি এখানেই আসতে বলেছিস। পিয়াসের কথায় রিদান ভাবনায় পড়ে গেল। অবশেষে মনে পড়লো সে রাগে পিয়াসকে কোডেটের কথাই বলেছে, তাই কিছু না বলে ফোন রেখে দিল। রাগকে সংযত করতে হবে, না হলে অনেক বড় ভুল হয়ে যাবে। কোডেট হলো কোডেট মানে কোড, টি থেকে টাইম মানে সময়। এই বাড়িটা রিদান চৌধুরী অত্যন্ত বিজ্ঞানসম্মতভাবে তৈরি করেছে, যেন শত্রুপক্ষ বাড়িটির খোঁজ পেলেও বাড়িতে ঢুকতে না পারে। এক্ষেত্রে একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করে রেখেছে, সেই সময়ে কোড বসালে দরজা খুলবে, না হলে না। আর একবার যে কোড ভুল করবে সেদিন আর দ্বিতীয় অপশন থাকবে না বাড়িটাতে ঢোকার। এই সেই বাড়ি যেখানে রিদান চৌধুরী পৈশাচিক আনন্দ নিতে আসে, আর এখানে তার নিষ্ঠুরতার সব প্রমাণ লোপাট হয়। রিদানের কথা মতো পিয়াস আদরের কাছে গেল। সময় বেশি নেই, গিয়েই আদরের চোখ বেঁধে দিল। আদর চিৎকার করছে, হাত পা ছড়াছড়ি। না পেরে পিয়াস বলল, আরে এইভাবে হাত পা ছোড়াছুড়ি করছো কেন? তোমাকে তোমার ভাইয়ার কাছে নিয়ে যাব এখন। ভুল করে তোমাকে তুলে এনেছে আমাদের লোক। তুমি নয় যাকে কিডন্যাপ করার কথা ছিল। আদরের এবার পিয়াসকে খুন করতে ইচ্ছে করছে। মানে কি? এতটা সময় সে বিনা দোষে কষ্ট পেয়েছে, তবুও কিছু বলল না। যদি মেরে দেয় কেউ তো টেরই পাবে না। 9টা বাজার 9 মিনিট আগেই আতায়াবের বাড়ির কলিং বেল বেজে উঠল। আতাবের ধারণা তার বোন এসেছে। ছুট লাগালো দরজার দিকে। দরজা খুলতেই চোখে পড়লো আদরকে। জাপটে ধরলো আতায়াব। এত করে মনে হচ্ছে প্রাণ ফিরে পেয়েছে সে। আতায়াবের থেকে নিজেকে ছাড়িয়ে আদর জোরে বলে উঠল, পিয়াস ভাইও তুই খুব ভালো, না হলে এই আদর তোমাকে ভাই ডাকতো না। আর ওই হুদান চৌধুরীকে বলে দিও কোনোদিন যেন আমার সামনে না পড়ে, তাহলে তার মাথায় চুল একটাও থাকবে না। পরে দেখা যাবে এত মেয়ের ক্রাশ রিদান চৌধুরীর জন্য বউ খুঁজে পাওয়া যাবে না। আরো কিছু বলতে চাচ্ছিল আদর, কিন্তু আতায়াব সে সুযোগ দিল না। টেনে ঘরে ঢুকিয়ে দরজা লাগিয়ে দিল। গাড়িতে বসেছিল পিয়াস, সেখানে বসে ভাই বোনের ভালোবাসা দেখছিল। হঠাৎই ফোন আসে রিদানের। কানে ধরে হ্যালো বলবে তার আগেই আদরের মুখে নিজের নাম শুনে কথা বলা ফোন রেখে এদিকে কান দেয়। আদরের কথা শেষ হলে মুচকি হাসলো পিয়াস। পরক্ষণে আদরের শেষের কথা আর রিদানের ফোন আসার কথা ভাবতেই পিয়াস ভয় পেয়ে গেল। রিদান রেগে আদরের ক্ষতি করবে না তো? রিদানকে তার বিশ্বাস নেই। যে মানুষ সামনে বসে এক এক করে মানুষের অঙ্গ কাটার নির্দেশ দেন আর দেখে আনন্দ পায়, তার দ্বারা কোনো কিছুই অসম্ভব নয়। কানে ধরেই বলে উঠল, প্লিজ ভাই, মেয়েটি একদম বাচ্চা, দেখলে কেমন আদর আদর লাগে, তাই ওসব বলে ফেলেছে। তুই মেয়েটির কোনো ক্ষতি করিস না। ফট করে কল কেটে দিল রিদান। পিয়াসের বুকটা ধক করে উঠল। এই অল্প সময়ে মেয়েটিকে বোনের আসনে বসিয়ে ফেলেছে। কিছু হলে সে ঠিক থাকতে পারবে না। অন্যদিকে রিদান জিম মেরে বসে আছে। কি শুনল সে?
বারবার শুধু আদরের কথাগুলোই বাজছিল কানে। এত মায়া মায়া কণ্ঠ কারো হয়? সব থেকে বড় কথা, সব মেয়ে রিদান চৌধুরীকে নিয়ে অন্য কিছু ভাবে, আর এই মেয়ে তার চুল ছেঁড়ার জন্য বসে আছে। সিরিয়াসলি? মেয়েটিকে দেখা প্রবল ইচ্ছে হচ্ছে তার। বড় করে নিজের মাথাটা ঝেড়ে নিল। কী সব ভাবছে সে? রিদান চৌধুরীর জীবনে কোনো মেয়ের জায়গা নেই, না আছে ভালোবাসা। রিদান চৌধুরীর হৃদয় পাথর, নিষ্ঠুর সে। রিদান চৌধুরী তো তখন ভালো লাগে যখন সে মৃত্যু যন্ত্রণায় কাউকে ছটফট করতে থাকে। তাছাড়া তার মনে কোনো অনুভূতি নেই, না কোনোদিন হবে। আতায়াব আদরকে জড়িয়ে ধরে বসে আছে। আদর কিছুক্ষণ আগেই কেঁদে কেটে বন্দি থাকার সম্পূর্ণ ঘটনা বলেছে, পিয়াসের কথা বলেছে। তাই আতায়াব সিদ্ধান্ত নিয়েছে সে অপারেশন করবে। যেহেতু তার বোন সেই বাঁচে, সেহেতু সে সর্বোচ্চ চেষ্টা করবে। হয়তো লোকটিকে বাঁচানোর জন্য হৃদয় চৌধুরী কিছুটা নরম হবে। তার সাথে যেমনটা করুক না কেন, তার বোনকে নিজের আক্রোশের মধ্যে টানবে না। কিন্তু ভাইয়ার বুকে মাথা রেখে আদর ভাবছে অন্য কিছু। তার ভাবনাতে রয়েছে রিদান, পিয়াস আর বাড়িটি। তার পরিকল্পনা আকাশ ছোঁয়া। আদৌ সফল হবে? ফালার বুকে মাথা রেখে সুভাও সেই কখন থেকে কেঁদে যাচ্ছে। কাদার কারণ হলো আদরের নিখোঁজ। হসপিটাল থেকে খবর পেয়েছে ফালাহ শেষ ও সাধ্যমতো চেষ্টা করেছে খোঁজার, কিন্তু লাভ হয়নি। অসাবধানতাবশত কথাটা সুরাহর কান পর্যন্ত যেতেই সে সব ভুলে আদরদের বাড়ি যেতে চেয়েছিল। কিন্তু ফালাহ চায়নি সুভাও নতুন করে কটু কথার সম্মুখীন হোক, তাই আটকে দিয়েছে। তখন থেকেই কেঁদে চলেছে। তারিম যতটা আদরকে ভালোবাসে সেও ততটাই ভালোবাসে, কিন্তু এখন কিছু মিথ্যার বেড়াজালে তার ভালোবাসাটা চাপা পড়ে গেছে। এমন সময় ফালাহর ফোনটা বেজে উঠল। ফোনটা হাতে নিতেই চোখ পড়ল ফোনের ওপর জলজল করছে আদুবুড়ি নামটি। ফালাহ ফোন ধরেই অস্থির হয়ে বলে উঠল, আদু বুড়ি, তুই ঠিক আছিস? কোথায় গিয়েছিলি না বলে? হন্য হয়ে খুঁজেছি তোকে। তোর বোন তো সেই যে কান্না শুরু করেছে, থামার নামেই নেই। আদুবুড়ি নামটা শুনে সুভাও ফট করে মাথা তুলল ফালাহর বুক থেকে। এক প্রকার ফোনটা লুফে নিল। কান্না ভেজা কণ্ঠে বলে উঠল, সবাইকে টেনশন না দিলে তোর ভালো লাগে না আদু? কোথায় ছিলি? জানিস কতটা কষ্ট হয়েছে? ঠিক আছিস তো তুই? ওদের কথায় আদর বিরক্তি নিয়ে বলে উঠল, চুপ করতো। ঠিক না থাকলে ফোন দিলাম কেমন করে? ওইসব বাদ, আগে বল রিসেপশন হচ্ছে তো? আদরের গা ছাড়া ভাব দেখে সুভাওর মাঝে মাঝে রাগ হয় খুব। এতটা বাচ্চামো কেউ করে? আদর যেহেতু চাইছে না ওসব কথা শুনতে, তাই তারাও প্রসঙ্গ পাল্টে রিসেপশন নিয়ে কথা বলতে লাগলো। হঠাৎ করে মনে হলো কেউ এদিকে আসছে। দরজা খোলার শব্দ কানে আসতেই আদর নিজের ফোনটা ফট করে লুকিয়ে ফেলল। কেউ দেখলে কি হবে যে হবে, কিন্তু তারিমের চোখে ফোন লুকানোর ব্যাপারটা ধরা পড়ে গেল। সে আদরের কাছে এসে বলল, কার সাথে কথা বলছিলি যে আমাকে দেখে লুকাতে হলো? তুইও কি সবুর মতো লুকিয়ে রেখে প্রেম করছিস? তারিমের কথাটা শুনে সুভার খুব কষ্ট লাগলো। সে তো প্রেম করেনি, শুধু ভালোবেসেছিল। এটাও কি অপরাধ? ভাবার আগেই আদরের কণ্ঠ কানে এলো, শোন তারিম, সহসা আমরা যা দেখি তা হয় না, আর যা না দেখি অসম্ভব ভেবে বসে থাকি সেটাই সম্ভব হয়। তাই আমি তোকে বলবো, শুভকে দোষ দিস না। ওর এখানে কোনো দোষ নেই, ওকে এসব বলিস না। যেদিন সত্যটা সামনে আসবে সেদিন হয়তো এসবের জন্য কষ্ট পাবি। তারিম আর কিছু বলল না। আদর কখনো মিথ্যে বলে না সে জানে, তাই ধরে নিল কোনো না কোনো অপ্রকাশিত সত্য আছে। দেখা যাক সামনে কি হয়। সবার জীবন যেন একটা সত্যের ওপর নির্ভর করছে। রিদান কি আদরকে ছেড়ে দেবে, নাকি ক্ষতি করবে? আতেফের প্রতি আক্রোশ সে আদরকে দিয়েই শোধ তুলবে, নাকি এমন রেশারেশির মধ্যেই হঠাৎ করে অনুভূতি নামক ঝড় বয়ে যাবে পাষাণ হৃদয়ে? সকাল থেকে গুমোট পরিবেশ, মেঘলা আকাশ, ক্ষণে ক্ষণে হালকা বিদ্যুৎ চমকাচ্ছে। হয়তো একটু পথ ধরনীর বুকে ভিন্ন অনুভূতি নিয়ে নামবে বাড়িধারা। কেউ কেউ দারুণ খুশিতে শরীর ভিজিয়ে দেবে, আবার কেউ বৃষ্টি থেকে বাঁচতে দৌড়াবে, আবার কেউ উৎফুল্ল হয়ে ধোয়া ওঠা গরম কফি নিয়ে ব্যালকনিতে চলে যাবে পরিবেশটা উপভোগ করতে। কিন্তু রিদান এই বাড়িধারাকে প্রচণ্ড ঘৃণা করে। বৃষ্টির ছোঁয়া অন্যকে স্নিগ্ধ মিশ্র অনুভূতি দিলেও তাকে মনে করিয়ে দেয় এক ঘৃণ্য ভয়াবহ অতীত। ধ্বংস করে দিতে ইচ্ছে করে ধরণীকে। তাই তো সে এই দুপুরবেলা নিজেকে ঘরবন্দি করে রেখেছে। যখন থেকে আকাশে কালো মেঘ ঘুরে বেড়ানো শুরু করেছে, তখন থেকেই ঘরের মধ্যে বসে মদ গিলে যাচ্ছে। কষ্টকে উড়িয়ে দেওয়ার চেষ্টায় মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। মদ কি ভালো? পিয়াস একদিন বলেছিল তাকে। প্রত্যুত্তরে সে বলেছিল, আমি কি ভালো নাকি? মদ যেমন একটু একটু করে ভোগকারীকে নিঃশেষ করে দেয়, তেমনি রিদান চৌধুরীও একটু একটু করে প্রাণ নেয়। পার্থক্য হলো এই যে মদের শাস্তি ভোগকারীকে পেতে হয়, আর রিদান চৌধুরীর সাথে অন্যায় করার শাস্তি ভিকটিমকেই পেতে হয়। ভালোর সাথে খারাপের যায় না। মদ ভালো না বলেই রিদান চৌধুরী তাকে বেছে নিয়েছে। এমন অকপটে জবাবে প্রিয়াসের আর বলার কিছুই থাকে না, শুধুই প্রার্থনা করা ছাড়া।
হঠাৎ করে রিদানের আদরের কথাগুলো মনে পড়ে গেল। বুকটা কেমন হালকা কেঁপে উঠল। মদ খাওয়া থামিয়ে দিয়ে শুয়ে পড়ল বিছানায়। যখনই কথাগুলো মনে পড়ে তখনই তার আদরকে দেখার ইচ্ছে প্রবল হয়। মনে হয় এক পলক মেয়েটিকে দেখতে পারলে আবার নিজেকে বোঝায় সে রিদান চৌধুরী, যার কোনো মন নেই, দয়া মায়া নামক কোনো অনুভূতি নেই। যা ছিল সব 12 বছর আগের সে দিনটাতেই ইতি ঘটেছে। অন্যদিকে ঝিরঝির বৃষ্টি শুরু হতেই আদর লুকিয়ে ছাদে চলে এসেছে। তার উইক পয়েন্টগুলোর মধ্যে বৃষ্টি অন্যতম। সবচেয়ে বেশি ভালো লাগে আকাশের দিকে তাকিয়ে হাঁ করে বৃষ্টির পানি খাওয়ার মোমেন্টটা। তার কাছে এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। বৃষ্টি পড়ার শব্দের সাথে যখন তার হাতের কাজের চুরি ঝনঝন শব্দ মিলেমিশে একাকার হয়, তখন মনের মধ্যে অপার্থিব এক আনন্দ হয়। বৃষ্টিতে ভিজতে আদর এতই মগ্ন ছিল যে পেছনে দাঁড়িয়ে তাকে পর্যবেক্ষণ করে চলেছে কেউ একজন টেরই পায়নি। বৃষ্টি আসতে দেখেই তারিম আদরের ঘরের দিকে ছুট লাগায়। যদিও বৃষ্টি তার এত পছন্দ না, তবু আজকে কেন যেন ভিজতে ইচ্ছে করছে খুব। ঘরে গিয়ে যখন আদরকে পেল না, তখনই মাথায় আসলো তার বৃষ্টি পাগল বান্ধবী কোথায় যেতে পারে। সেও ছাদে চলে এসেছে। রেগে কিছু বলতে নেবে আদরের স্নিগ্ধ মায়াবী মুখটা দেখে কিছু বলল না। পেছন থেকে জড়িয়ে ধরল আদরকে। তারও যথেষ্ট ভালো দেখতে, মায়ামুখ তাদেরও আছে, কিন্তু আদরের মতো মায়ামুখ মনে হয় আর কোথাও পাওয়া যাবে না। দেখলে আদর আদর পায়। তারিমের উপস্থিতি বুঝে আদর হালকা হাসলো, কোনো কিছু বলল না। এখন শুধু বাড়িধারাটা গায়ে মাখার সময়, কথা বলার সময় না। ঘুম থেকে উঠতে অর্ণাবী বেশ দেরি করে। আজকেও দেরি করে উঠেছে। দুদিন ধরে আতেবের সাথে তার কথা হয় না। কল দেওয়ার জন্য ফোনটা হাতে নিতে চোখ পড়ে SMS এসেছে আননোন নাম্বার দেখে। কৌতূহলবশত চেক করতে গিয়ে এক ঝটকা খায় সে। আতেবের পাশে তারুম বধূ বেশে বসে আছে। কবুল বলার সময়কার ভিডিও। অর্ণাবী মাথায় হাত দিয়ে বসে পড়ে। কি থেকে কি হয়ে গেল? ঝটপট ফোন লাগায় নম্বরটায়, কিন্তু ফোন বন্ধ। আর একটু সময়েও দেরি না করে বেরিয়ে পড়ে হসপিটালের উদ্দেশ্যে। হসপিটালে পৌঁছে আতেবকে ফোন করে। তখন আতেব নিজ কেবিনে বসেই ভাবছিল দুদিনের কথা। কি থেকে কি হয়ে গেল এই দুদিনে? নিয়তে কি তার সাথে খেলা খেলছে? ফোনের শব্দে ভাবনা থেকে বের হয়ে দেখে বুকটা কেঁপে ওঠে তার। কি করে সামনে যাবে অর্ণাবীর? ফোন রিসিভ করে কানে ধরতে মলিন কণ্ঠে ভেসে আসে, ক্যান্টিনে আসো আতিয়া, আমি অপেক্ষা করছি। আতেব দিশেহারা হয়ে যায়। যাবে কি যাবে না ভাবতে ভাবতে উঠে দাঁড়ায়। সেই থেকে ক্যান্টিনে বসে আছে আতেব, সাথে অর্ণাবী। আসার পর থেকে মেয়েটি কেঁদেই যাচ্ছে। অসহায় চোখে দেখা ছাড়া আতেবের কিছু করার নেই এখন। চোখের পানিটুকু মুছিয়ে দেওয়ার অধিকার সে হারিয়ে ফেলেছে। অনেকক্ষণ পর কান্না থামিয়ে অর্ণাবী বলে উঠল, এভাবে ঠকালে আমাকে, আমার কি দোষ বলো তো? শুধু তো ভালোবেসেছিলাম, নাকি আমি মধ্যবিত্ত বলে টাইম পাস করা যায়, বিয়ে করা যায় না? কোনটা বলো? আতেব বিস্ফোরিত চোখে তাকালো। টাইম পাস আসছে কোথা থেকে? সে তো সত্যিই ভালোবেসেছিল। আতেব অর্ণাবীর দিকে তাকিয়ে বলে, শান্ত হয়ে আমার কথাটা শোনো অর্ণবী, ভুল বুঝো না আমাকে। তখন আমার কিছুই করার ছিল না। পরিস্থিতি এমন ছিল যে আমাকে বিয়েটা করতে বাধ্য করতে হয়েছে। বাধ্য হতে হয়েছে কথাটি কানে যেতেই অর্ণাবীর চোখটা খুশিতে চকচক করে উঠল। খপ করে আতেবের হাতটা নিজের হাতের মুঠোয় লুফে নিল। আতেব চমকে উঠল। নিজের হাতটা ছাড়িয়ে নিতেও পারছে না, আবার কিছু বলতেও পারছে না। অর্ণাবী ব্যাকুল কণ্ঠে বলে উঠল, আমাকে ভালোবাসো তুমি আতিয়া? কত স্বপ্ন দেখেছি তোমাকে নিয়ে, একসাথে ঘর বাঁধবো, কত সুখের সংসার হবে আমাদের। কিন্তু ওই তারিম সব কিছু শেষ করে দিল। আমার স্বপ্নটা ভেঙে দিয়ে আমাকে নিঃশেষ করে দিয়েছে। আতেব ভ্রু কুঁচকেল তারিমের কথা শুনে। তারিমের তো দোষ নেই, তারা পরিস্থিতির শিকার হয়েছে। কিছু বলতে নেবে তার আগেই অর্ণাবী বলে উঠল, তারিমকে যেমন মনে করো সে তেমন নয় আতিয়া। তোমাকে একটা কথা বলা হয়নি। আমাদের রিলেশনের কয়েকদিনের মাথায় তারিম আদর আমার সাথে দেখা করে। আমি ভেবেছিলাম ওরা এমনই দেখা করবে, কিন্তু আমাকে ডেকে নিয়ে যা তা বলে অপমান করেছে। আদরও ছিল সাথে, সেও কম কথা বলেনি। আমার তো তোমার টাকার উপরে কোনো লোভ নেই, শুধু ভালোবেসেছিলাম, তাই সেসব কথা হজম করে রেখেছিলাম। তোমাকে জানাতে দেয়নি, কষ্ট পাবে বলে। আজ বুঝতে পারছি কত বড় ভুল হয়েছে। আম শিওর তারিম আদর ইচ্ছে করে বিয়ে ভেঙে তোমাকে বিয়ে করতে বাধ্য করেছে, আমার থেকে তোমাকে কেড়ে নিয়েছে। কথাগুলো বলেই হু হু করে কেঁদেও দিল অর্ণাবী। আতেব জমে বসে আছে। কি বলছে অর্ণাবী? তার বোন এমন করেছে? অসম্ভব। তারিমকে তার তেমন মনেই হয় না। ছোট থেকেই মেয়েটি কষ্ট পেয়ে এসেছে। আচার ব্যবহার খুব ভালো।
রাগ উঠে গেল আতায়েবে। ঝাড়া দিয়ে হাতটা ছাড়িয়ে দাঁতে দাঁত চেপে বলল, কি বলছো? তোমার মাথা ঠিক আছে? তুমি আমার বোনের সম্পর্কে এমন কথা বলছো, সেটা কি বুঝতে পারছো? আমার বোন আমার কাছে একটা ফুল, যাকে আমি সেই ছোট্ট থেকে আগলে রেখেছি। আর তারিম, মেয়েটা তো ছোট্ট থেকে কষ্ট পেয়ে আসছে, সে কেন এমন করবে? কারণটা কি বিয়ে ভেঙে আমাকে বিয়ে করার? মুখের লাগাম দিয়ে কথা বলো। অর্ণাবী চমকে উঠল আতায়েবের রাগ দেখে। কিছুক্ষণ ভেবে নিজেকে শান্ত রেখে বলল, রেগে যেও না আতিয়া, আমি সত্যি কথা বলছি। তারিম তোমাকে ভালোবাসে, আজ থেকে না, অনেক বছর আগে থেকে। আর আদর সব জানতো, তাই এমন করেছে। তোমার বন্ধু ইলতিয়াস ফালাও এর সঙ্গে যুক্ত, না হলে হঠাৎ করে বিয়ে ভেঙে দিবে কেন? তুমি খোঁজ নিয়ে দেখো, আমি ভুল থাকলে আর কখনো তোমার সামনে আসবো না। অর্ণাবী উঠে চলে গেল। এখান থেকে যেতে পারলে সে বাঁচে। আতায়েব আটকালো না। তার মাথায় অনেক কিছুই ঘুরছে, মেলানোর চেষ্টা করছে। মধ্য থেকে তারিম ভালোবাসে তাকে, কথাটা মাথায় বেশি করে ঘুরছে। কেন যেন ভালো লাগছে তার। হঠাৎ করে মনে পড়ে গেল বিয়ের দৃশ্য। আদর বারবার বলছিল তাকে বিয়ে করতে, আবার হঠাৎ ফালাহ সুভাওকে নিয়ে আসে বিয়ে করে। এসব কি কাকতালীয় নাকি পুরোটাই সাজানো? যার মূল তার বোন আর সদ্য বিয়ে করা বউ। এক সাগর প্রশ্ন নিয়ে উঠে পড়ল চেয়ার থেকে। বাড়ি যাবে সে, আগে সবকিছুর রহস্য খুঁজে বের করবে, তারপরে সে এত কিছু সবার জবাব দেবে। যেই মিথ্যে বলুক, শাস্তি তো পেতেই হবে। আতায়েব ক্যান্টিন থেকে চলে যেতে ফালাহ পেছন থেকে সামনে এসে বসলো। প্রথম থেকে সে সবকিছু শুনছিল। আতায়েবকে হন্তদন্ত হয়ে কেবিন থেকে বের হতে দেখেই সে পিছু নেয়। কোনো বিপদ হলো নাকি? কিন্তু এসে যে এত কিছু দেখবে ভাবতে পারেনি। অর্ণাবী মেয়েটি যে আসলে ভালো না, সে এবার প্রমাণ পেল। আচরণগুলো কেমন যেন। ফালাহ নিজের হাতের ফোনের দিকে নজর দিল। চোখে পড়ল আদরের রাগী মুখশ্রী। ফালাহ ঠোক গিলে ভয় ভয় নিয়ে তাকিয়ে রইল। এতক্ষণে ঘটা সম্পূর্ণ ঘটনা আদর ভিডিও কলে দেখছিল। অর্ণাবীকে দেখেই ফালাহ আদরকে ফোন দেয়। সে নিজ কাঁধে দায়িত্বটা নিয়েছে, পালন তো করতেই হবে। ফট করে কলটা কেটে দিল আদর। রাগে তার শরীর প্রচণ্ড কাঁপছে। একটু রাগ হলে আদরের শরীর হালকা কাঁপে, সেখানে বর্তমানে সে প্রচুর রেগে আছে। পরক্ষণে নিজেকে সংযত করে নিল। এখন রেগে গেলে তো হেরে গেল, তাই শান্ত হয়ে সব কাজ করতে হবে। এর শেষ দেখে ছাড়বে সে। কড়া রোদে বাইরে যাওয়া মুশকিল, ঘামে শরীর চ্যাপচেপে হয়ে যায় একদম। প্রকৃতি যেন রং বদলাতে দারুণ খেলোয়াড়। তাই তো এক রাতের মধ্যে প্রকৃতি মেঘলা অন্ধকার থেকে এখন আলোতে জ্বলজ্বল করছে। রোদের তেজস্বী কিরণেই যেন সবকিছু পুড়িয়ে দেবে। এই কড়া রোদে আদর হাঁটছে রাস্তার পাশ ঘেঁষে। হাঁটার গতি থেকে মনে হচ্ছে না তার কোনো তাড়া আছে। কড়া রোদের ঝলকানিতে আদরের গাল দুটো লাল হয়ে আছে। এই রোদের কিরণ যেন তার ফর্সা শরীরটাকে পুড়িয়ে দেবে। ভার্সিটি এসেছিল সে, জার্নালিজম নিয়ে পড়ছে। আজ তারিম আসেনি। দুদিন পর থেকে সে ভার্সিটি আসবে। তাড়াহুড়োই ছাতাটা আনতে ভুলে গেছে। আর সে তো গাড়ি নিয়ে ভার্সিটিতে আসবে না। মাত্র 10 মিনিটের পথ। কিছুটা দূরে একটু গাছ দেখতে পেল আদর। সামনে বসার একটা জায়গাতে করে রেখেছে। সেদিকেই হাঁটা ধরল সে। একটু জিরিয়ে নেওয়া যাক। কাছে এসে দেখতে পেল বাঁশের চাপাটি দিয়ে বানানো। হয়তো এখানের মানুষই পথযাত্রীদের জন্য বানিয়েছে। ভালো লাগলো ব্যাপারটা আদরের। আস্তে আস্তে সময় নিয়ে বসলো। যদি ভেঙে পড়ে যায়। হালকা বাতাসে পরিবেশটা দারুণ লাগছিল আদরের। আরও কিছুক্ষণ বসার সিদ্ধান্ত নিয়ে ব্যাগ থেকে একটি গল্পের বই বের করে পড়তে লাগলো। লাভ স্টোরি উপন্যাসগুলো তার অনেক ভালো লাগে। পড়তে পড়তে মনে হয় তার জীবনেও এমন কেউ আসলে আবার রোমান্টিক মুহূর্ত একাই লজ্জা পেয়ে নতুন অনুভূতির সাথে পরিচিত হয় সে। এই মুহূর্তে সে রোমান্টিক সিনই পড়ছিল। হুট করে গাড়ি থামার শব্দে মনোযোগে ব্যাঘাত ঘটায়। বিরক্তি হলো সে। ভ্রু কুঁচকে সামনের দিকে তাকাতে চোখ দুটো খুশিতে চকচক করে উঠল। এই গাড়ি সে চেনে। শুধু সে না, শহরের সব কটা মানুষ এই গাড়ি চেনে। গাড়ির সামনে এবং পেছনে বৃত্তাকারে আর গ্যাং লেখা, যা স্পষ্ট বোঝা যায় এটি রিদান চৌধুরীর গাড়ি। রিদান চৌধুরী নাও থাকতে পারে, কারণ সে সব শান্তিপূর্ণ জায়গা পছন্দ করে না। বইটা ঝটপট ব্যাগে ঢুকিয়ে উঠে দাঁড়ালো সে। গাড়ি থামিয়ে দুজন গার্ড নেমে এসে গাড়ির পাশে দাঁড়িয়ে আছে। তার মধ্যে একজনকে সে চেনে। পিয়াসের কথায় খাবার নিয়ে এসেছিল সেই ব্যক্তিটি। আদর আস্তে আস্তে হেঁটে যেতে লাগলো। ভয় লাগছে। রিদান চৌধুরীর নিষ্ঠুরতা সম্পর্কে কে না জানে। এত কিছু জানার পরও সিংহের গোয়ায় হানা দেওয়া কোন ধরনের বোকামো আদর ভাবছে। তবু অজানা কৌতূহল তাকে ঘিরে ধরেছে। কত ম্যাগাজিনে রিদান চৌধুরীকে দেখেছে, কি সুন্দর মডেলিং করে। তার নিজস্ব আইডির ফ্যান ফলোয়ার দেখলে মাথা ঘোরার মতো। কিন্তু আদর তো তার ফ্যান না, তাই ফলোয়ারও হয়ে থাকে না। তার আইডির কি কম ফলোয়ার নাকি? কিন্তু মাঝে মাঝে ঘুরে আসে। মেয়েদের কথার ঝুড়ি দেখলে চোখ কপালে উঠে যায় তার। এতটা নির্লজ্জ হয় কেমনে? হঠাৎ যেন তার মধ্যে ভয় দূর হয়ে বাচ্চামো হানা দিল।
ব্যাগটা 2 কাঁধে ঝুলিয়ে দৌড়ে গাড়িটির কাছে চলে গেল। আদরকে দেখে চমকে ওঠে গাড়িটির নাম পাঞ্চু। মাথার মধ্যে চুল নেই, পেছনে কয়েকটা চুল, আবার সামনে কয়েকটা চুল। পিয়াসের কাছে নামটা শুনে এত পরিমাণ হেসেছিল, পিয়াস শেষমেশ না পেরে ধমক দিয়ে থামিয়ে দেয়। পাঞ্চুর সামনে দাঁড়াতেই পাঞ্চু ভয়ে চমকে উঠল, ঘামতে শুরু করলো সে। এই মেয়েটা যে পাগল সে জানে। আদর মুচকে এসে বলে উঠল, হ্যালো আদা টাকু পাঞ্চু কাকু। টাক বলায় ঘোর অপমানিত হলো পাঞ্চু। তার মাথায় চুল নেই, তার দোষটা কি? তাকে কেন টাক বলবে? চুল আছে শুধু মধ্যে নেই। আর কাকু, তাকে কোন দিক দিয়ে কাকু মনে হয়? হ্যাঁ, বেশ সুদর্শন সে, শুধু দোষ একটাই, মাথার মধ্যে চুল নেই। খানিকটা রেগে গেলেও কিছু বলল না, স্ট্যান্ড হয়ে দাঁড়িয়ে রইল। পাঞ্চু কথা না বলায় আদর কেন যেন বিরক্ত হলো না, হালকা হেসে আবার বলল, এই আদা টাকু পাঞ্চু কাকু, তুমি কথা বলছো না কেন? তোমার ওই বস কি যেন নামে? ও হ্যাঁ, মনে পড়ছে, হৃদান না প্রিদান চৌধুরী। তাকে ভয় পাচ্ছ? কোনো দরকার নেই, উনি আর এমন কি গম্ভীর একটা মানুষ, কোন রসকস নেই। আচ্ছা আদা টাকু পাঞ্চু কাকু, তোমার কি দেখে রাখছে বলো তো? হাবুর মতো দেখতে তুমি, আমার এক চর খেয়ে তো পড়ে যাবা। পিদানকে বাঁচাবে কেমনে? নিজের ব্যঙ্গ নিয়ে এতটা মাথা ব্যথা ছিল না পাঞ্চুর, কিন্তু বসের নামে দফা করে দেওয়ার জন্য এই মুহূর্তে সামনের মেয়েটিকে তার গাছের সাথে বেঁধে পেটাতে ইচ্ছে করছে। সেদিন মাথা নষ্ট করেও এই মেয়ের স্বাদ মেটেনি, এখন আসতে জীবন কেড়ে নেওয়ার জন্য। চোখ দিয়ে ইশারা করলো চলে যাওয়ার জন্য। আদর সেটা না বুঝলো উল্টোটা। আদা টাকু পাঞ্চু কাকু, তুমি আমাকে চোখ মারছো? ছি 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 ছি। পিদান চৌধুরী তো চরিত্রের কোনো দোষ নেই, কিন্তু বডিগার্ড গুলো তো মাশাআল্লাহ। এবার পাঞ্চুর হাত পা ছড়িয়ে কান্না করতে ইচ্ছে করছে। মেয়েকে বোঝাই কি, এই মেয়ে বোঝে কি? এর মধ্যে চরিত্রহীনও বানিয়ে দিল। হাইরে কপাল, আজকে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিল কে জানে। তখনই মনে পড়লো ঘুম থেকে উঠেই আগে সে বসের মুখ দেখেছে। মনে করেই ঢোক গেল সে। মনে হচ্ছে মনের কথা শুনে নিয়ে রিদান তার টাক মাথায় লোহার বাড়ি বসাবে। পাঞ্চু কথা বলছে না বলে আদর রেগে পাঞ্চুর বাহুতে ঠাস করে একটা থাবা বসালো। এতে পাঞ্চুর কিছু না হলেও আদর হাতে একটু ব্যথা পেয়েছে, রাগটা যেন বেড়ে গেল। কিছু বলবে হঠাৎ করে পাঞ্চুর মুখ অস্বাভাবিক হয়ে গেল, বেশি ভয় পেলে যেমন হয়। আস্তে আস্তে বলে উঠল, আপু যান, এইখান থেকে বস আসছে। এইখানে দেখলে আপনার সাথে সাথে আমারও 12টা বেজে যাবে। বসের কথা শুনে আদর পাঞ্চুর চোখ অনুসরণ করে পেছনে ঘুরতেই চোখ দুটো বড় বড় হয়ে গেল তার। রিদান চৌধুরীকে এই প্রথম সে সরাসরি দেখছে। আগে মনে করতো মডেলিং করার পর ছবিগুলো এডিট করে পোস্ট করে বা ম্যাগাজিন ছাপাই, কিন্তু না, এ তো ছবির থেকে দ্বিগুণ সুন্দর। কিন্তু আদর তো ক্রাশ খায় না। হুট করে মনে পড়লো তাকে বিনা দোষে আটকে রেখেছিল রিদান চৌধুরী। রেগে ছুট লাগালো তার দিকে। মিটিং ছিল দুপুর 2টোই। হঠাৎ করে ক্লায়েন্ট জানায় দুপুরে তার পক্ষে অ্যাটেন্ড করা সম্ভব হচ্ছে না। তাই রিদান সিদ্ধান্ত নেয় কোথাও গাড়ি থামিয়ে মিটিংটা সেরে নেবে। মিটিং শেষের পথে গাড়ির দিকে আসছিল কথা বলতে বলতে হঠাৎ করে কেউ তার হাত ঝাঁকিয়ে মাথাটা নিচু করে চুল টেনে ধরে। ঘটনার আকস্মিকতায় হাত থেকে ল্যাপটপ মাটিতে পড়ে যায়। রাগ করবে কি, অবাক হয়ে তাকায় আগন্তুকের দিকে। চোখ বড় বড় হয়ে যায় তার। আকাশসম রাগ নিয়ে একটি মেয়ে তার চুল টেনে ধরেছে, রাগে একদম ফুসফুস করছে, যার ফলে ফোলা গাল দুটো কখনো হালকা ফুলছে, ফর্সা শরীরটা লাল হয়ে আছে। বুঝতে পারলো রোদের জন্য, কারণ তারও সেম প্রবলেমটা হয়। মুখের দিকে আরেক পলক তাকাতেই রিদানের বুকটা ধক করে উঠল, হৃৎপিণ্ডটা ধপাধপ শব্দ করছে যেন। কিন্তু যখনই তার মনে হলো মেয়েটি তার চুল ধরে টেনেছে, তখন মাথায় রাগ চেপে বসলো। এত বড় সাহস হয় কেমনে মেয়ের? রিদান চৌধুরীর সামনে এসে তার চুল টেনে ধরা সামান্য কিছু নয়, এক ঝটকায় মাথা থেকে হাতটা ছাড়িয়ে নিল। আদর এতক্ষণে টের পেলেও রাগের বশে সে কি করে ফেলেছে। এখন তার কি হবে? এই রিদান চৌধুরীর হাতে তার মরতে হবে নিশ্চিত। মরার আগে কি শেষ ইচ্ছার কথা বলবে? বললে বলবো ভাইয়ার সাথে একবার দেখা করে দিতে। ধুর, কি ভাবছে সে? এই নিষ্ঠুর মানুষটাকে সুযোগ দেবে? ঠাস ঠাস গুলি করে খুলি উড়িয়ে দেবে ভেবেই ভয়ে জমে গেল সে। ভ্যাবা করে কেঁদে উঠল। হঠাৎ কান্নায় রিদান ভরকে গেল। কান্নার শব্দটা যেন তার কাছে মায়া মায়া লাগছে। একটু পরপর নাক টানছে কেমন বাচ্চাদের মতো। কান্নার মাঝেই আদর আর চোখে রিদানকে দেখে নিয়ে আবার কাঁদতে শুরু করলো। মরার পর তো আর কাঁদতে পারবে না। রিদান রাগ নিয়ে ধমকে উঠল, এই মেয়ে, স্টপ ক্রাইং। কাঁদছেন কেন? হ্যাঁ, আর সাহস হয় কি করে রিদান চৌধুরীর চুল ধরার? না, সামনে আসারই সাহস হয় কেমন করে? প্রাণের মায়া নেই? কান্না থামাতে বলেছি। ধমকে কান্না থামিয়ে দিল আদর। কাঁচুমচু হয়ে বলল, আপনি তো এখন আমাকে মেরে ফেলবেন, লাশটাও গুম করে দিবেন, কেউ আমার লাশের পাশে বসে কান্নাও করতে পারবে না, তাই আমি শেষ কান্না করে নিচ্ছি। তাজ্জব বনে গেল রিদান। কি বলছে এই মেয়ে?
ভয় নিশ্চয়ই মেয়ের মাথা ঠিক নেই, কিন্তু এই কান্নাটা রিদানের মোটেও ভালো লাগছে না। কেমন যেন লাগছে। মেয়েটার চোখে ভয়টাও তার হৃদয়ে ধাক্কা দিচ্ছে। এমন হচ্ছে কেন তার সাথে? যেখানে সে মানুষের চোখে ভয় দেখতে আনন্দ পায়, সেখানে সামান্য একটা মেয়ের চোখে ভয় তাকে ভাবনাই ফেলে দিচ্ছে। না, মেয়েটি সামান্য না। সাধারণ মেয়ে থাকলে এভাবে তার সামনে আসতো না। রিদানের ভালো লাগছে না, রাগ লাগছে। কিছু না বলে সামনের দিকে হাঁটা দিল। পাঞ্চসহ আরেকটা গা ঢা হয়ে তাকিয়ে রইল। এই প্রথম এমন একটা ঘটনা দেখছে তারা সত্য না ভ্রম দেখছে বুঝতেই পারছে না। আর আদর তো কান্না করতেই ব্যস্ত। যখন মনে হলো পাশে কেউ নেই, তখন আদর সামনে তাকিয়ে দেখলো রিদান গাড়িতে উঠে বসেছে আর দুই গাঁটটা হাঁ করে তাকিয়ে দেখছে। আদর বুঝে নিল এই যাত্রায় সে বেঁচে গেছে। চেঁচিয়ে বলে উঠল, এই যে মিস্টার পিদান চৌধুরী, চুল টানার জন্য মোটেও সরি না। আমার সাথে অন্যায় করার শোধ নিলাম। বলাও শেষ, আর দৌড় দেওয়াও দেরি নেই। কে জানে, একবার ভুল হলে হয়তো ছেড়ে দিয়েছে, আবার ধরলে মেরেই দেবে। রিদান কথাটা স্পষ্ট শুনেছে। এক পলক আদরের দিকে তাকালো। এভাবে দৌড়ে যেতে দেখে আবার অবাক হলো। কি বললো মেয়েটি? শোধ তুলছে মানে? এই মেয়েটিকে তো সে চেনেই না। কি অন্যায় করেছে? তখনই মনে হলো সেদিন রাতের কথা। পিয়াসকে উদ্দেশ্য করে তার চুল ছেঁড়ার কথা মনে হতেই রিদানের মুখ হাঁ হয়ে এলো। কি মেয়ে রে বাবা, কথাটা পূরণ করেই ছাড়লো। গান দুটো এখনো হাঁ হয়ে দাঁড়িয়ে আছে। রিদান আসতে বলল গাড়ি স্টার্ট দিতে। পাঞ্চু উঠে গাড়ি স্টার্ট দিল। তারা আজকে রিদান চৌধুরীকে চিনতে পারছে না। অন্য সময় হলে নিশ্চিত থাপ্পড় পড়তো গালে। রিদান নিজেকে আজ চিনতে পারছে না। এমন হচ্ছে কেন তার সাথে? সে নিষ্ঠুর, দয়াহীন, পাষাণ। তার মন পাথর, হৃদয় নেই। এগুলো কয়েকবার আওড়ালো সে, তারপরে শক্ত হয়ে বসে রইল। সে সরে যাচ্ছে তার পথ থেকে। সম্ভব না এটি। অন্যের হৃদয়ে ঝড় তোলা মানুষটা নিজের হৃদয়ে হঠাৎ করে আসা ঝড়টা মেনে নিতে পারছে না। রাত 1টা। ব্যস্ত এই শহরে লোকজন এখন গভীর ঘুমে আচ্ছন্ন। প্রকৃতি নিজেও শান্ত হয়ে যেন তাদের ঘুমটা আরো আরামদায়ক করে তুলছে। কিন্তু আরামদায়ক কোনো কিছু যে রিদান চৌধুরীর সাথে যায় না। সে পছন্দ করে কষ্টদায়ক মুহূর্ত। তাই তো সবাই যখন ক্লান্ত শরীরটাকে বিছানায় এলিয়ে দিয়ে গভীর ঘুমে তলিয়ে আছে, সেখানে সে ক্লান্ত শরীর নিয়ে ব্যালকনিতে বসে আছে। চোখে ঘুম নেই। আজ সে শারীরিকভাবে ক্লান্ত না, মানসিকভাবে ক্লান্ত। একটা মেয়ে যেন মাথায় একদম জেগে বসেছে। দুপুরে ঘটে যাওয়া ঘটনাটা কিছুতেই মাথা থেকে সরছে না। আদর, মেয়েটির নাম আদর। ঠিক যেন মুখের সাথে নামটাও মিলে যায়। দুপুরে অফিসে না গিয়ে নিজের বাংলোতে চলে আসে রিদান। এসে পিয়াসের থেকে আদরের ডিটেলস নিয়ে চেক করে, কিন্তু এত কিছু কেন করছে সে তার মাথায় আসে না। মেয়েটির ডিটেলস হাতে পেয়ে মনের মধ্যে একটা ভালো লাগা ফিল হচ্ছিল, যেটা একটু হলেও রিদান বুঝতে পেরেছে। বুঝতে পারার পর থেকেই মেয়েটিকে তার ইন্টারেস্টিং লাগছে। ভাবতে ভালো লাগছে মেয়েটিকে নিয়ে। কিন্তু কেনই ভালো লাগা? এমন ভালো লাগার সাথে সে আগে কখনোই পরিচিত ছিল না। ব্যালকনিতে বসে এই সব কিছুই ভাবছিল রিদান। বড্ড এলোমেলো লাগছে তাকে। হঠাৎই তার মনে পড়ল, মেয়েটি যদি আদর হয় তাহলে সেদিন তাকেই আটকে রাখা হয়েছিল। দুপুরের একটুখানি দেখাতে মেয়েটি বিরাট কাণ্ড ঘটাতে পারলে সারাদিন কি করতে পারে সেখানে? এটা ভেবে রিদান উঠে রুমে চলে গেল। ল্যাপটপটা নিয়ে আবার ব্যালকনিতে বসলো। সিসি ক্যামেরা লাগানো কোডেটে। কাউকে বিশ্বাস করে না সে, শুধু একজন ছাড়া। যে কেউ বেইমানি করতে পারে, তাই এই পন্থা। আদরকে যে ঘরে রেখেছিল তার ফুটেজ বের করলো। পরক্ষণে ঠাস করে ল্যাপটপটা বন্ধ করে 2 হাত ধরে মাথার চুল খামচে দিল। কি করেছে সে? তার সাথে এসব যায়? কেন আজ তাকে দিশেহারা লাগছে? মাথায় হাত দিয়ে বসে থাকতেই আবার মনে পড়ে গেল আদর নামক মেয়েটি তার চুলে হাত দিয়েছিল। লম্বা থাকায় সেভাবে নাগাল পায়নি, নাহলে চুল তো ছিঁড়ে দিত। নিজ হাতে আদরের হাত দিয়ে ধরার জায়গায় ছুঁয়ে দিল, যেন সে আদরকেই ছুঁয়ে দিচ্ছে। এবার আর কৌতূহল আটকাতে পারল না সে। আবার ল্যাপটপ অন করে ফুটেজে চোখ দিল। আদরের বাচ্চা বাচ্চা কথা, খাবার খেতে না পেরে ঠোঁট উল্টানো, পিয়াসার খাইয়ে দেওয়া, মুক্ত হয়ে খুশিতে নাচানাচি করা। নিবিড়ভাবে লক্ষ্য করছিল সে। ফুটেজ রিটার্ন করে করে 3 বার দেখে নিয়েছে রিদান। সে যেন এক ঘোরের মধ্যে আছে। এতবার দেখেও বিরক্তি আসছে না কেন? মেয়েটির মধ্যে কি আছে? তাকে দেখতে হবে। যে মেয়ে রিদান চৌধুরীকে এলোমেলো করে দিতে পারে সে তো সাধারণ কোনো মেয়ে না। রিদান চৌধুরী ভালো না থাকলে মেয়েটি কি করে ভালো থাকে? রিদান চৌধুরীর জীবনে শুধু তারই প্রভাব থাকবে। সেখানে কোথাকার কোন মেয়ে দুদিন এসে নীরবভাবে প্রভাব খাটিয়ে যাচ্ছে? এ তো হতে পারে না। এর শাস্তি তো মেয়েটিকে পেতেই হবে। এমন শাস্তি দেবে মেয়েটি দ্বিতীয়বার তার সামনে আসার সাহস পাবে না। রিদান চৌধুরী নিষ্ঠুর, এটি সবাইকেই মানতে হবে। অন্যদিকে গভীর রাতে আরও 2 জন মানুষ জেগে আছে। আতায়া ব্যালকনিতে বসে সিগারেট ফুঁকে যাচ্ছে। তারিম বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে। কিছুতেই ঘুম আসছে না তার। কালকে থেকে আতায়া তার সাথে কথা বলে না। মুখটা কেমন গম্ভীর করে রেখেছে। সাহসও হয়নি জিজ্ঞেস করার। সিগারেটের ক্ষতিকারক স্মেল নাকে আসতেই তারিম 2 হাত দিয়ে নাক ঢেকে নিল। বেশি সমস্যা না হলেও গন্ধটা বাজে।
তারিম উঠে বসলো। আতাবের সাথে কথা বলা দরকার, বিয়ে তো ছেলে খেলা না। তার জীবনটা সে নিজেই কোনো না কোনোভাবে চালিয়ে নিতে পারত। হয়তো কষ্ট হতো, অসম্ভব কিছু না। দয়া দেখিয়ে বিয়ে করে গা ছাড়া ভাব নিয়ে থাকার হলে বিয়ে করার কি দরকার ছিল? সে যথেষ্ট ম্যাচিওর, বোঝার ক্ষমতা তার আছে। হ্যাঁ, সে মানছে আতায়েবের জীবনে অন্য কেউ আছে। যদি আতায়েব মিস অর্ণাবীর সাথেই থাকতে চায়, সে বাধা দেবে না, ওদের জীবন থেকে সরে যাবে। জোর করে সংসারের মন বসানো যায় না, ভালোবাসা তো অনেক দূর। কথাগুলো ভেবে আতায়েবের পাশে দাঁড়ালো। আতায়েব সেভাবেই সিগারেট ফুঁকে যাচ্ছে। হুট করে তারিম আতায়েবের হাত থেকে সিগারেট নিয়ে পায়ে নিচে পিষে নিচে ফেলে দেয়। ধপ করে রাগ উঠে পড়ে আতায়েবের। মেয়েটা কি তার উপর অধিকার ফলাতে এসেছে? তারিম যেন আতায়েবের চোখের ভাষা বুঝতে পারল। ঠোঁটের কোণে তাচ্ছিল্য হাসি ফুটে উঠল। হাসিটা দেখেই আপনা আপনি আতায়েবের ভ্রু কুঁচকে এলো। তারিম বলল, জি না, আপনার উপর অধিকার ফলাতে আসিনি, কারণ আমি জানি আপনার উপর আমার কোনো অধিকার নেই। আমি আপনার সম্পূর্ণ মতামত জানতে এসেছি। আপনি কি মিস অর্ণাবীকে ভালোবাসেন? আপনার উচিত তার সাথেই থাকা, কারণ উনি আপনাকে ভালোবাসে নিশ্চয়ই। মাঝখান থেকে আমি নামক উটকো ঝামেলার জন্য আপনাদের কষ্ট পেতে হলো। আমাদের বিয়ে কজন ছাড়া কেউ জানে না, তাই তেমন সমস্যা পোহাতে হবে না। ডিভোর্স লেটার সময় মতো পাঠিয়ে দিবেন, সই করে দিব। আপনি তার আগেই মিস অর্ণাবীকে বিয়ে করতে পারেন, এতে জায়েজ আছে। নিজের জীবন সম্পূর্ণ নিজের মতামত। এখন যদি আদরের কথা বলেন, আমি ওকে মানিয়ে নিব। 3টা জীবন এভাবে কষ্ট পেতে পারে না। আমি কাল হোস্টেলে উঠব, আগে অ্যাপ্লিকেশন করা ছিল, সমস্যা হবে না। একটা দিন কষ্ট করেন একটু। বলেই রুমের দিকে হাঁটা দিল। চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। যে মানুষটা অন্যের ভালোবাসায় ডুবে আছে, তার মনে ভালোবাসা সৃষ্টি করার ইচ্ছে পোষণ করা চরম বোকামো। আর এভাবে তো চলতে পারে না। সে দূরে থাকলে একা কষ্ট পাবে, কিন্তু কাছে থাকলে 3 জন কষ্ট পাবে। নিজের জামা কাপড়গুলো গুছাতে লাগলো। কালকে ভোরতেই এই বাড়ি ছাড়বে সে। আদরের সামনে পড়লে সে কিছুতেই যেতে দেবে না, ইমোশনাল ব্ল্যাকমেল করে আটকে দেবে, কিন্তু সে চায় না থাকতে। আতায়েব বসে বসে তারিমের কথাগুলোই ভাবছিল। সে তারিমের চোখ দেখেছে। না, তার একটা কথা মিথ্যা বা অভিনয় ছিল না, স্পষ্টতা ছিল। তারিম নিজে থেকে তাকে ছেড়ে দিচ্ছে। সে তার ভালোবাসার মানুষকে পাবে, তারপরেও ভালো লাগছে না কেন? মনে হচ্ছে সে মেয়েটিকে ঠকাচ্ছে, কিন্তু তার মন বলে তো কিছু আছে। আতায় ভাবলো সম্পর্ক নাইবা রাখলো, হোস্টেলে কেন থাকতে হবে? এই বাড়িতে থেকেই পড়াশোনা করুক না। তারিমকে এটি বলতেই ভেতরে এলো সে। এসে দেখলো তারিম ঘুমিয়ে গেছে, তাই আর ডাকলো না। সকালে বলবে ভেবে আবার ব্যালকনিতে চলে গেল। আজ আর ঘুম হবে বলে মনে হয় না। আতায়া ব্যালকনিতে যেতেই তারিম চোখ খুলল। চোখের কান্নির পেয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আতাবের মুখোমুখি হতে পারবে না, দেখা যাবে চোখের পানি দেখে আবার দয়া দেখাবে। সে দয়া নিয়ে বেঁচে থাকতে চায় না। দুপুর 2টো, রেস্টুরেন্টে বসে আছে আদর। একা না, সাথে রয়েছে একজন ছেলে। সেটি হলো পরশ, সম্পর্কে তার মামাতো ভাই হয়। জরুরি ফোন দিয়ে ডেকে নিয়ে আসায় পরশ খুব বিরক্ত। আজ তার গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে যাওয়ার কথা ছিল, তার জন্যই রেডি হচ্ছিল সে। মাঝখানে আদর নামক বাদর বোনটা সব প্ল্যান ফ্লপ করে দিল। পরশের গার্লফ্রেন্ডের নাম রাইসা, অনার্স ফাইনাল ইয়ারে পড়ে। তার বোন রুহানির সাথে। মেয়েটাকে প্রচণ্ড ভালোবাসে সে। হঠাৎ না করায় মন খারাপ করেছে হয়তো। এসব ভাবনার মাঝেই আদর বলে উঠল, ইম্পর্টেন্ট কথা বলবো, তাই ভাবিপুর কথা বাবা বাদ দাও। আদরের কণ্ঠস্বর শুনে পরশ বুঝতে পারলো সত্যি আদর সিরিয়াস কিছু বলবে। সিরিয়াস সময়টাতে আদরকে আর বাচ্চা লাগে না, মনে হয় হঠাৎ করে বাচ্চাটা বড় হয়ে যায়। পরশ মনোযোগ দিয়ে আদরের কথা শুনতে লাগলো। যত শুনছে তত অবাক হচ্ছে সে। এটা কি তার বাচ্চা বোন আদর, নাকি অন্য কেউ ভাবতেই পারছে না। এর মধ্যে আদর পরশের হাতে টোকা দিল। মুচকি এসে বলল, ইটস আদর, নট আদরের ভূত। ভূত থাকলে আমার ভাবুক ভাইয়ার ঘাড় আগেই মুটতে দিতাম। পরশ হাসার চেষ্টা করলো। আদর আবার বলতে শুরু করলো। মনে হচ্ছে সে টিচার, পরশ তার ছাত্র। মাঝে মাঝে হেসে উঠছে। আশেপাশে কোনো খেয়াল নেই তাদের। কালকের মিটিং ফিনিশিং দিতে পারেনি বলে আজ আবার মিটিং ফিক্স করেছে রিদান। ক্লায়েন্টের আবদার রেস্টুরেন্টে আসতে হয়েছে রিদানকে, যদিও সে এসব আবদারের ধার ধারে না, পিয়াসের অনুরোধে এসেছে। বিজনেস এমন একটা পদ্ধতি, ক্ষমতা থাকলে ভালো কাজ আদায় হয় না। এক্ষেত্রে সবার সাথে একটু মন জুগিয়ে চলতে হয়। দরজাটা ঢুকতেই চোখে পড়ল তার সাদা গ্রাউন্ড পরা এক মেয়েকে। মাথায় আজ হিজাব পরে এসেছে, কি স্নিগ্ধ মুখশ্রী। কথা বলায় ফোলা গাল দুটো নড়ছে কেমন। সাথে একজন ছেলেকে দেখে রিদানের ভ্রু কুঁচকে এলো। কৌতূহল জমছে মনে। ছেলেটির আদরে কি হয় জানার জন্য মনটা কেমন করছে। বয়ফ্রেন্ড না তো? দূর, বয়ফ্রেন্ড থাকলে তার কি, বেশি ভাবছে সে। গিয়ে নিজেদের বুক করা টেবিলে বসে পড়ল। অনেকজনকে ছুটাছুটি করে বের হয়ে যেতে দেখে আদরের অবাক হলো।
সব তো ঠিকই ছিল, এমন কি হলো যার জন্য সবাই তাড়াহুড়ো করে চলে যাচ্ছে? একটু ভালো করে নজর দিতেই চোখে পড়ল রিদান চৌধুরী নামক সুদর্শন পুরুষটিকে। আদরের মুখে চওড়া হাসি ফুটে উঠল। ছেলেটিকে দেখেই তার মুখে হাসি ফোটে, কিন্তু এর মানে সেও জানে না রিদানের পাশের টেবিলে পাঞ্চুসহ দুজন গার্ড বসে আছে। আদর নিজের অবস্থান থেকে উঠে পাঞ্চুর কাছে চলে গেল। পাঞ্চুর সাথে কথা বলতে তার দারুণ লাগে। আদরকে দেখেই পাঞ্চু হাত দিয়ে নিজের মুখ ঢেকে নিল। আজ আবার এই মেয়ে দেখছি তার প্রাণটা নিয়েই ছাড়বে। পাঞ্চুর ভয় পাওয়া দেখে আদর হালকা শব্দ করে হেসে দিল। পাঞ্চুর পাশে রাখা খালি চেয়ারটায় ধপ করে বসে পড়ল। পাঞ্চু চোখ গরম করে কিছু বলবে, তার আগেই আদর বলে উঠল, আধাটাকু পাঞ্চু কাকু, তুমি আমাকে চিনতে পারছো না? আমি ওই যে কালকের মেয়েটা। খালি মুখে বসে আছো কেন? তোমাদের বস প্রিদান চৌধুরী টিপে, তাই না? লোকটাকে দেখেই বোঝা যায় খবিশ একটা। পাঞ্চু ভয় পেয়ে কানে হাত দিল। কানে রাখা ব্লুটুথটা রিদান চৌধুরীর সাথে কানেক্ট করা। এই মেয়ে আজ বাঁচতে পারবে না নিশ্চিত। আহারে, পাঞ্চুর মায়া হচ্ছে। কি সুন্দর ফুলের মতো মেয়েটা অকালে মরতে হবে ভেবে পাঞ্চু কিছুক্ষণ নীরবতা পালন করলো। পরক্ষণে যখন মনে হলো মেয়েটা তার সাথে বকবক করছে, এর জন্য তাকেও হয়তো অকালে প্রাণ হারাতে হবে, লাফ দিয়ে উঠে দাঁড়ালো সে। আদরকে ধমক দিতে নেবে তার আগেই রিদান বলে উঠল, স্টপ পাঞ্চু, কিচ্ছু বলো না, কথা বলতে থাকো। পাঞ্চু অবাক হয়ে ঘাড় ঘোরাতে নিলেই রিদান আবার বলে উঠল, ঘাড় ঘোরালেই ঘাড়টা একদম শরীর থেকে আলাদা করে নেব। পাঞ্চুর আর সাহস হলো না রিদান চৌধুরীকে দিয়ে বিশ্বাস নেই। পাঞ্চু ভয় ভয় মুখ নিয়ে বসে পড়ল। আদর যেন আরো সুযোগ পেল, কিন্তু ওদের টেবিলে বসে রাগি চোখে পরশ দিয়ে ওকে দেখছে, সেদিকে খেয়ালই নেই তার। ভুলেই গেছে তার সাথে আরেকজন ছিল। আদর এবার বলে উঠল, আধাটাকু পাঞ্চু কাকু, শোনো, তোমার বস খুব নিষ্ঠুর জানো। আমার মতো বাচ্চাকে না খাওয়িয়ে রেখেছিল। কোনোদিন যদি সুযোগ হয় এর সত্য তুলবো। আমি আদর, কাউকে পরোয়া করি না, এই প্রিদান চৌধুরীকেও না। রিদানের কেন জানি হাসি পাচ্ছে। এখনকার নিষেধ মেয়েটা ভয়ে কেঁদে দেবে, অথচ তারই গার্ডের সামনে অবলীলায় তার নামে কি সব বলছে। ভয় করছে না? তার নামে দফারফা করে মেয়েটি হেসে হেসে কথা বলছে। অন্যকে হলে অজ্ঞান হয়ে পড়ে থাকতো। রিদানের মনে হচ্ছে তার মধ্যে অনুভূতি কাজ করছে, ভালো লাগার সাথে কিসের একটা মিশ্র অনুভূতি হচ্ছে, যেটি শুধু এই মেয়েটির সামনে থাকলেই হয়। বুকের ভেতর টিপ টিপ করে। তাহলে কি নিষ্ঠুর মনে কেউ ঝড় সৃষ্টি করতে পারলো? পিয়াসের কথা মতো সে কি মনকে নিয়ন্ত্রণ করতে পারছে না? বাধা দিতেও ইচ্ছে করছে না। কিছু কিছু অনুভূতি সত্যিই বলার মতো না, শুধু অনুভব করতে হয়। চলতে থাকুক না, জীবনের মোড় যদি ঘুরে যায়। সময় বহমান, কারোর জন্য অপেক্ষা করে না, নিজের নিজস্ব গতি ঠিক রেখে চলতে থাকে। কেটে গেছে 15টা দিন। এই 15 দিনে পাল্টে গেছে অনেক কিছু, বিশেষ করে আতায়াব তারিমের জীবন। আজ 15 দিন হলো তারিম আতায়াবের থেকে দূরে, হোস্টেলে থাকছে। সেদিন আর ঘুম থেকে উঠে আতায়াব তারিমকে পায়নি। তার আগেই তারিম বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। আদরকেও বলে যায়নি। এখন আগে সে হাসি খুশি তারিম আর নেই, কেমন গম্ভীর হয়ে গেছে। আতায়াব যে ভালো আছে তেমন না, সে মনের মধ্যে তারিমের শূন্যতা অনুভব করে, কিন্তু নিজেকে বোঝাতে পারে না। অর্ণাবী তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, কিন্তু আতায়াবের মন সায় দিচ্ছে না। মনে হচ্ছে কোথাও যেন ভুল হচ্ছে। আজ 15 দিন হলো তার বোন তার সাথে কথা বলে না। যে বোন তার হাজার ব্যস্ততায় নিজের জন্য সময় খুঁজে নিত, সে বোন এখন তার কাছে আসে না। সে কি সত্যি ভুল করেছে? ভালো থাকতে ভালোবাসার মানুষটার সাথে থাকতে চাওয়াটা অন্যায়? অন্যমনস্ক হয়ে গাড়ি চালাচ্ছিল আতায়াব, ভাবনায় তারিম। পাশে বসে থাকা অর্ণাবী অনেকক্ষণ ধরে খেয়াল করছে আতায়াবকে। তার দিকে তাকাচ্ছে না। রাগ হলো তার, চেঁচিয়ে উঠল এক প্রকার। আতায়াব হঠাৎ এমন হয় চমকে গাড়ি থামিয়ে দিল। বিরক্ত নিয়ে তাকালো অর্ণাবীর দিকে। অর্ণাবী বলে উঠল, এত কি ভাবছো তুমি? আমার দিকে খেয়াল আছে? দিন দিন কেমন হয়ে যাচ্ছ তুমি আতিয়া? আতায়াব কিছু বলল না, আবার গাড়ি স্টার্ট দিল। অর্ণাবী খানিকটা অপমানিত হলো, রাগ চেপে বসে রইল। এখন রেগে গেলে ভুল হবে, আগে বিয়েটা হোক। একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামালো। আতায়াব নিজেও ভাবলো সে অর্ণাবীকে ঠকাচ্ছে। ভুল করে বিয়েটা হয়েছে, আর এই সম্পর্ক থেকে তারিম নিজে তাকে মুক্তি দিয়েছে। তাহলে অর্ণাবীর সাথে এমন করার মানেই হয় না। সম্পর্কটাই এগোনো উচিত। হাত ধরে ভেতরে চলো। অর্ণাবী তো অনেক খুশি। টেবিলে বসে অর্ণাবী পছন্দ মতো খাবার অর্ডার করলো। আতায়াব মুখে হাসি আনার চেষ্টা করেও পারছে না। 3টে মেয়ে তার মনের মধ্যে ঘুরঘুর করছে, আদর, তারিম, অর্ণাবী। অর্ণাবীকে বেছে নিলে সে ভালোবাসাকে পেলেও ভালো থাকতে পারবে না, কারণ তার বোন মেনে নেবে না। আর তারিমকে বেছে নিলে তার বোন তার পাশে থাকবে। তারিম বউ হিসেবে অর্ণাবীকেও হার মানায়। আতায়াবের ব্যাপারে খুব কনসার্স। ভাবতে পারছে না সে, ভালো লাগছে না। যত সমাধান করার চেষ্টা করে তত পেঁচিয়ে যাচ্ছে।
খাবার চলে আসতেই অর্ণাবী খাওয়া শুরু করে দিল। তার সাথে যে একজন এসেছে বর্তমানে খেয়াল নেই। আতায় ব্যাপারটা আজ নতুন দেখছে না, তাই খুব একটা অবাক হলো না। খাবার নাড়াচাড়া করতে করতে এদিক ওদিক তাকালো। চোখ পড়লো তার 2 টেবিল দূরে একটা মেয়ে বসে আছে, যে মেয়েটি তার বউ, সাথে একজন ছেলে। বেশ হাসাহাসি করছে দুজনে। আতাবে টনক নড়ল। কার সাথে এভাবে মিশছে তারিম? তাহলে কি তারিমের বয়ফ্রেন্ড আছে? অর্ণাবী যে বলল তারিম তাকে ভালোবাসে, অর্ণাবী মিথ্যে বলল। ভাবতে ভাবতে এগিয়ে গেল তারিমদের দিকে। তারিম কথা বলায় এত ব্যস্ত ছিল যে আতাবকে লক্ষ্যই করেনি। আতাব আরেকটু এগিয়ে গিয়ে লক্ষ্য করলো তারিমের হাত ছেলেটির হাতের মুঠোয়। ধক করে উঠল বুক। মনে হচ্ছে ওই হাতটা তার হাতের মুঠোয় থাকা উচিত ছিল। রাগ হচ্ছে তার। তারিমের হাত কেন ছেলেটি ধরবে? কি সম্পর্ক দুজনের? ধপাধপ পা ফেলে এগিয়ে গেল। ছেলেটির সামনে দাঁড়াতে আতায়েবের মুখ বিস্ময়ে হা হয়ে গেল। ছেলেটিও আতায়েবকে দেখে দাঁড়িয়ে গেছে। তারিম গম্ভীর মুখে বসে রইল। মুখ দেখে মনে হচ্ছে আতায়েবকে সে আশা করেনি এখনো। আতায়েব চেঁচিয়ে বলে উঠল, পরশ তুই? আতায়েবের বড় বড় চোখ দেখে পরশ লাজুক হাসলো। তারিমের দিকে এক পলক তাকিয়ে বলল, ভাইয়া তুই এখানে? ভাবিকে নিয়ে এসেছিস? আতায়েব তখনও অবাক হয়ে তাকিয়ে আছে। পরশ আতায়েবকে টান দিয়ে এক সাইডে নিয়ে গেল। ফিসফিসিয়ে বলে উঠল, উল্টাপাল্টা কিছু বলিস না, মেয়েটিকে ভালো লাগে খুব, সেটিং করার চেষ্টা করছি আর কি। তামিমও গলে গেছে প্রায়। আতায়েব শান্ত চোখে পরশের দিকে তাকালো। কিছু না বলেই অর্ণাবীকে একটা টেক্সট পাঠিয়ে বাইরে চলে গেল। আতায়েবকে এইভাবে যেতে থেকে পরশ বাঁকা হাসলো। এখন বুঝুক কেমন লাগে। নিচে যখন অন্য মেয়ের হাত ধরে ঘুরে বেড়ায় তখন বুঝি তারিমের কষ্ট লাগে না? এখন বউ ছোট ভাইয়ের সাথে আছে বলে রাগ হলো? 2 নৌকায় পা দিয়ে তো চলা যায় না, যে কোনো একজনকেই বেছে নিতে হবে। আতায়েবের মাথায় শুধু তারিমও গলে গেছে প্রায় এই কথাটি ঘুরছে। কি শুনল সে? তারিম ভালো আছে তাহলে? জীবনসঙ্গীও বেছে নিয়েছে, সে কেন পারবে না? তাড়াতাড়ি বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে নিল, সেও ভালো থাকবে। তারিম পরশের থেকে বিদায় নিয়ে বের হয়ে গেল রেস্টুরেন্ট থেকে। 15 দিন পর মানুষটিকে দেখলো সে। ভালো লাগছে না। কষ্টগুলো কান্না হয়ে ঝরে পড়তে চাইছে, বাট সে সবার সামনে নিজের দুর্বলতা প্রকাশ করবে না। হোস্টেলে গিয়ে কাঁদবে সে, অনেকক্ষণ কাঁদবে। হোস্টেল বেশি দূরে না, তাই হেঁটেই যেতে লাগলো। নিজের খরচ নিজেকেই চালাতে হয়, হিসেব করে চলতে হয় তাকে। রাস্তার পাশ ধরেই হাঁটছিল সে। হঠাৎ খুব দ্রুত একটা গাড়ি একদম সামনে এসে থামতেই ভয়ে 2 পা পিছিয়ে গেল তারিম। হাত পা কাঁপছে তার। অস্বাভাবিকভাবে বুকটা ধকপক করছে। নিজেকে স্বাভাবিক করে সামনের দিকে তাকাতেই তারিমের ভ্রু কুঁচকে এলো। রাগ হলো। গাড়ি আছে বলেই যেখানে সেখানে পার্ক করবে, রেগে তেড়ে যাবে তার আগেই নেমে আসা লোকটাকে দেখে তারিমের মুখ হা হয়ে যায়। কাকে দেখছে সে? আবার একরাশ ভয়ে এসে হানা দিল, কারণ তার সামনে দণ্ডায়মান রিদান চৌধুরী, যে কারণ ছাড়া না কোথাও যায় না, না কারোর সাথে কথা বলে। তাহলে তার সাথে কি? তাকে কি মেরে ফেলবে? মেরে ফেলার কথা মনে হতে তারিম ভয়ে জমে গেল। চোখ থেকে আপনা আপনি পানি বের হতে লাগলো। রিদান কিছুক্ষণ পানি ভরা চোখের দিকে তাকিয়ে রইল। তার কেমন যেন মায়া হচ্ছে। আগের রিদান হলে হয়তো কান্না দেখে বিরক্ত হতো, কিন্তু আগের রিদানের সাথে এখনকার রিদানের অমিল দেখা দিয়েছে। রিদান চৌধুরীর মনে এখন মায়া ভালোবাসা নামক অনুভূতিটা জেগে উঠেছে। নরম সুরে বলে উঠল, ডোন্ট ক্রাই, আমি কিছুই করব না। ভয় পাওয়ার কিছু নেই। তুমি আদরের বেস্ট ফ্রেন্ড তারিম, তাই তো? তারিম অবাক হয়ে তাকিয়ে রইল রিদানের মুখের দিকে। আদরের নাম রিদান চৌধুরীর মুখে? আশ্চর্য। আদরের ক্ষতি করবে কি ভেবে এই মুখটা গম্ভীর করে নিল। বিচলিত হয়ে বলে উঠল, আদর কি হয়েছে? আপনি আদরকে কি করেছিলেন? আদর কিছু করেছে? বিশ্বাস করুন স্যার, ও বাচ্চা, কখনো কিছু নিজেই বুঝতে পারে না। প্লিজ ওকে কিছু করবেন না। এবার বিস্ময়ে রিদানের মুখ হা হয়ে এলো। এতক্ষণ রিদান চৌধুরীকে দেখে ভয়ে কাঁপছিল, আর যখনই বেস্ট ফ্রেন্ডের কথা এলো তখনই এতটা বিচলিত। সবকিছু ভালোবাসা, যার জন্য একজন অন্যজনকে নিয়ে ভাবে। একজনের বিপদে অন্যজন বিচলিত হয়, সেও তো তার জন্য এখানে এসেছে। তাহলে কি রিদান চৌধুরীর নিষ্ঠুর মনে ভালোবাসার উদ্ভব হয়েছে? এ আদৌ সম্ভব? ভালোবাসার কথা মনে হলেই রিদানের চোখে আদরের মুখখানা ভাসে। একটু ছুঁয়ে দেওয়ার আকাঙ্ক্ষা জাগে। রিদানের ঠোঁটের কোণে অজান্তে হাসি ফুটে উঠল। তারিম যেন আজ অবাকের ওপর অবাক হচ্ছে। রিদান চৌধুরীর মুখে হাসি পৃথিবীর নবম আশ্চর্য। তারিম সহজ হলো। রিদান বলে উঠল, গাড়িতে ওঠো, নো মোর ওয়ার্ডস। তারিম ভয় পেয়ে তাড়াতাড়ি গাড়িতে উঠে বসলো। তার কেন জানি মনে হচ্ছে রিদান চৌধুরী পাল্টে গেছে। যা যা শুনেছে তার সম্পর্কে তার মধ্যে কিছু ক্ষেত্রে মিল দেখছে না সে। কিছু জিজ্ঞেস করার সাহস পেল না।
গাড়ি এসে থামলো তারিমের হোস্টেলের সামনে। রিদানের দিকে তাকাতেই রিদান বলে উঠল, রিদান চৌধুরীর কাছে দুনিয়ার কোনো কিছুই অসম্ভব না। সেখানে তোমার ঠিকানা বের করা তো নগণ্য। নামো এবার। রিদান গাড়ি থেকে নেমেই হোস্টেলের ভেতর হাঁটা ধরল। যদিও মহিলা হোস্টেলে ছেড়ে ঢোকা নিষেধ, বাট রিদান চৌধুরীকে আটকানোর সাধ্য কার আছে? তারিম যেন একটা ঘোরের মধ্যে আছে। আস্তে আস্তে পা ফেলে ভেতরে যেতেই দেখতে পেল সবাই হোস্টেল হেডের রুমের সামনে দাঁড়িয়ে আছে। ভ্রু কুচকাল সে। পরে বুঝতে পারল রিদান চৌধুরীকে দেখতে এসেছে। মেয়েদের চোখ যেন চকচক করছে। 5 মিনিট পরে হেড সহ রিদান বের হয়ে আসলো। তারিমের দিকে হেড অবাক হয়ে তাকিয়ে আছে। কিছু বুঝলো না সে, তাই চুপ করে রইল। রিদান গম্ভীর কণ্ঠে বলে উঠল, নিজের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসো, আমি নিচে অপেক্ষা করছি। তারিম হতভম্ব হয়ে তাকালো। জিনিসপত্র নিয়ে আসবে মানে কি? সে কোথায় যাবে? বাট এত মানুষের মধ্যে প্রশ্নটা করা উচিত হবে ভেবে রিদানের দিকে তাকালো। রিদান যেন তারিমের চোখের ভাষা বুঝতে পারল। চোখ দিয়ে আশ্বস্ত করতেই তারিম ওপরে চলে গেল। রিদানের কাছে নিজেকে খুব নিরাপদ মনে হয়, কিন্তু কেন? অমন নিষ্ঠুর মানুষের কাছে নিজেকে নিরাপদ ভাবা ভুল নয় কি? তবু মন যেন বলছে না ওই নিষ্ঠুর মানুষটা তোর কিছুই করবে না। প্রথম দেখায় এত বিশ্বাস, নিজের ওপরই আজ অবাক হচ্ছে তারিম। ভাবনা বাদ দিয়ে সবকিছু গুছিয়ে নিচে নেমে এলো। রিদান সেখানে দাঁড়িয়ে আছে। নিজেই যেন চমকে উঠল। বোন? তার বোন? কিভাবে সম্ভব এটি? একটা মেয়ে রিদান চৌধুরীকে এতটা পাল্টে দিল, কিন্তু এই পরিবর্তনটা তাকে সুখ দিচ্ছে, শান্তি দিচ্ছে। তারিম এবার আর অবাক হয়নি। চলচল নয়নে তাকিয়েছিল রিদানের দিকে। আমার বোন কথাটা যেন তার মস্তিষ্কে ঘুরছে। কিছু একটা মনে হচ্ছে। রিদান চৌধুরীর বোন তারিম, এটা শুনেই হোস্টেলের কিছু মেয়ের মুখ চুপসে গেছে। নতুন পেয়ে অনেক বাজে ব্যবহার করেছে অনেকেই। করুণ চোখে তাকালো তারা। তারিম তাচ্ছিল্য হাসলো। ক্ষমতা থাকলে সব সম্ভব। গাড়িতে বসে আছে তারিম, রিদান গাড়ি চালাচ্ছে। এর মাঝে তারিম ইতস্তত করে বলে উঠল, আমি কি কিছু করেছি স্যার? আমাকে মেরে ফেলবেন আপনি? রিদান বিরক্ত হলো। মেরে ফেলবে কেন? সে কি শুধু মানুষ খুন করে? তখনই মনে হলো হ্যাঁ, তার কাজই এমন। বিরক্ত হচ্ছে কেন সে? রিদান নরম সুরে বলল, মারবো কেন? আর স্যার বলছো কেন? আজ থেকে ভাইয়া বলে ডাকবে। তারিমের চোখ ছলছল করে উঠল। ভাইয়া? এই ডাকটা তার কাছে অতি প্রিয়, কিন্তু এই পর্যন্ত কাউকে সে ভাইয়া ডাকেনি। মিস্টার এমন নাম ধরে ডেকেছে। ভাইয়া ডাকটা শুনলেই তার মাথায় অজস্র ভাবনা করে, কিছু দৃশ্যপট মাথায় কিলবিল করে। আর ভাবতে পারে না, বাট রিদানকে তার ভাইয়া ডাকতে ইচ্ছে করছে। মনে হচ্ছে সে তার নিজের ভাই। এতক্ষণ রিদানের সাথে মিশে এখন আর ভয় লাগছে না তার। এটা ওটা বলে হাসছে সে। রিদানও মাঝে মাঝে তাল মেলাচ্ছে। আহ, কেমন সুখ সুখ লাগছে। কথার মাঝে রিদান হুট করে বলে উঠল, হোয়ার ইজ আদর? আই নিড হার। পাগল হয়ে যাব আমি। তারিম প্রথমে বুঝতে না পারলেও পরে যখন বুঝতে পারলো তখন চমকালো সে। বড়সড় একটা চমক পেয়েছে। তার আর বুঝতে বাকি রইল না আদর নামক বাদর মেয়ের পাল্লায় পড়েই রিদান চৌধুরীর এমন হাল, এমন পরিবর্তন। মুচকি এসে বলল, 15 দিন ধরে কথা হয় না। 15 দিন ধরে বাসা থেকে বের হয় না সে, কিন্তু কেন? পরে জানতে পারলাম ডক্টর আতায়াব তাজিম ইত্তেয়াজের জন্য। রাগ হলো খুব। মানতে পারছিলাম না এমন পরিবর্তন। খোঁজ নিয়ে জানতে পারলাম তোমার কথা। ব্যাস, আদরের বেস্ট ফ্রেন্ড ভালো থাকবে মানে আদর ভালো থাকবে। কিন্তু তোমার সাথে দেখা হওয়ার পর থেকে আমার একজনের কথা খুব মনে পড়ছে। মনে হচ্ছে তোমাকে আমি খুব চিনি। মায়া হচ্ছে খুব। তারিম নিজেও গভীর ভাবনায় ডুবে গেল। 15 দিন বাসা থেকে বের হয় না আদর। সে তো আদরের সামনে মুখ দেখাতে পারবে না বলে ফোন দেয়নি। এত কিছু হয়ে গেছে বুঝি আসেনি তার। রিদানের শেষের কথাগুলোও তাকে ভাবাচ্ছে, বাট বেশ পাত্তা দিল না। মুচকি এসে বলল, হিরান চৌধুরী ফর ইন লাভ। রিদান যেন ঝটকা খেল। সে আর ভালোবাসা অসম্ভব, কিন্তু মন যে বলছে সম্ভব। সে প্রেমে পড়ে গেছে। ওই বাচ্চা মেয়েটার প্রেমে পড়ে গেছে। তবুও সময় দিল নিজেকে। হুট করে কোনো সিদ্ধান্ত সে নেয় না। চলল নিজের বাংলোর দিকে। আজ থেকে তারিম ও সেখানেই থাকবে। প্রথমে তারিম না করলেও পরে রিদানের চোখ রাঙানিতে কিছু বলার সাহস হয়নি। আর রিদান ভাবছে আদরের কথা। আন্ডা বাচ্চা একটা। ঘরের এদিক ওদিক ছোটাছুটি করছে আদর। একটু পর পর নেচে উঠছে, গুনগুনিয়ে গান করছে, আবার একটু পর পর ব্লাশিং হচ্ছে। এই 15 দিন আদর এমনি বাসা থেকে বের হয়নি। মূলত ইচ্ছে করে এমন করেছে। কিন্তু এই 15 দিন বাসা থেকে বের না হয়ে সে এখন বড় ঝটকা খাবে ভাবতেই পারেনি। একটু আগেই পরশ ফোন দিয়ে জানিয়েছে তারিমকে রিদান চৌধুরী নিয়ে গেছে। সে বিচলিত হয়েছিল একটু। পরক্ষণে হোস্টেলে ফোন নিয়ে যখন জানতে পারল রিদান চৌধুরী তারিমকে নিজের বোনের পরিচয় দিয়ে নিজের সাথে নিয়ে গেছে, তখন অবাক হয়েছিল অনেকটা। ঝটফট ফোন দিয়ে তারিমের কাছে পুরো ঘটনা শোনে, কিন্তু আদরের কথাগুলো বলেনি তারিম।
এসব শোনার পর থেকেই এমন করছে। ভার্সিটিতে ওঠার পর সে রিদান চৌধুরীর নামের সাথে পরিচিত হয়। অল ডিটেলস বের করে নিশ্চয়তার প্রমাণও কালেক্ট করে। প্রত্যেকটা মডেলি ম্যাগাজিন নিজের কাছে রেখে দেয়। ভালো লাগে তার এমন করতে। অন্যান্য মেয়ের মতো সে ক্রাশ খায়নি, সুন্দর চেহারার প্রেমও পড়েনি, বরং সে প্রেমে পড়েছিল রিদান চৌধুরীর ব্যক্তিত্বের ওপর, যা তার মনের মধ্যেই পোষণ করা ছিল। তার মনে হতো এত এত নিষ্ঠুরতার মধ্যেই মানুষটার সুন্দর একটা মন আছে, যে একজন মেয়েকে সম্মান করতে বাধ্য করে। আর আজ তার প্রমাণও পেয়ে গেল। তাই তো নতুন করে প্রেমে পড়তে ইচ্ছে করছে, কিন্তু এর পরিণতি সে জানে না। ভবিষ্যতে কি হবে ভাবতে চায় না সে। মনের কথা শুনতে সে সদা প্রস্তুত। নিজের বাংলোতে এসে গাড়ি পার্ক করতেই পিয়াস সহ পাঞ্চু এগিয়ে আসে। তাদের না নিয়েই বেরিয়ে গেছে। যদিও রিদান একাই যথেষ্ট, তবুও পিয়াস তার প্রতি একটু বেশি কনসার্স। রিদানের সাথে একজন মেয়েকে দেখে ওরা আরো অবাক হলো। এর মধ্যেই রিদান বলে উঠল, এই আধা টাকু পাঞ্চু কাকু, ব্যাগগুলো নিয়ে উপরে আসো বলে হাঁটা ধরল সে। একটু যেতেই থেমে গেল পা। কি বলল সে? আধা টাকু পাঞ্চু কাকু? সে এসব ভাষায় কথা বলে? এরা তো আদর ডাকে। মেয়েটা তার মস্তিষ্কে জেঁকে বসেছে। পেছন ফিরতে দেখলো পাঞ্চু অজ্ঞান হয়ে পিয়াসের কাঁধে পড়ে আছে, আর পিয়াস হতভম্ব চোখে রিদানের দিকে তাকিয়ে আছে। রিদান কিছু না বলে তারিমকে নিয়ে হাঁটা ধরল। ঠোঁটের কোণে অপরিচিত হাসি। পাঞ্চুর মুখে পানি ঢালতেই লাফ দিয়ে উঠে দাঁড়ালো সে। চেয়ারে বসানো হয়েছিল। পিয়াসকে বলল, স্যার, উনি আমাদের বস না, অন্য কেউ। কেউ হয়তো বসকে আটকে গুম করে দিয়ে বসের চেয়ার নিয়ে এসেছে। আমি মানতে পারছি না স্যার। ওই মেয়েটার মতো ডাক বস ডাকছে, এও সম্ভব? পিয়াস জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই পাঞ্চু এতদিনের ঘটনাগুলো সব বলল। পিয়াসের মুখে চওড়া হাসি ফুটে উঠল। মদের নেশা ছোটাতে রিদানের জীবনে অন্য নেশার আবির্ভাব হয়েছে। পরক্ষণে নিজের কথা মনে হতেই একটা দুঃখী ভাব চলে এলো। আর কত সিঙ্গেল থাকবে সে? এই রিদান চৌধুরীর ভয়ে তো কোনো মেয়ে তার কাছে ঘেঁষতেও চায় না। এ জীবন দিয়ে কি হবে? পিয়াসও দুঃখী দুঃখী মুখ করে ভেতরে চলল। আর পাঞ্চু তার টাক মাথায় হাত বুলাতে বুলাতে বসের মনোভাব বোঝার চেষ্টায় আছে। তাহলে সারা জীবন তাকে আধা টাকু পাঞ্চু কাকু নামটা শুনে যেতে হবে? জীবন তেজপাতা। আদতের বাড়ির ড্রয়িং রুমে বসে আছে আতায়াব, অর্ণাবী আর তার মা বাবা। বিয়ের কথাবার্তা চলছে। অর্ণাবীর মুখ থেকে তো হাসি সরছে না। অর্ণাবীর মা বাড়িতে আসার পর থেকেই এদিক ওদিক ঘুরছিল। এত বড় বাড়ি, দামি ফার্নিচার হাত বুলিয়ে দেখছিল। তাদের কাছে এসব ছোঁয়া স্বপ্ন ছাড়া কিছুই না। সে তো মনে মনে খুব খুশি তার মেয়ের ওপর। বড়লোক ছেলে হাত করে নিয়েছে, কপাল তো এখন খুলে যাবেই। অর্ণাবীর বাবা একগাল হেসে বলে উঠল, তাহলে কবে ঠিক করবে বিয়ে? আপনারা আজকে আসবেন জানিয়ে আসবেন না? মা বাবা তো বেঁচে নেই, মামা মামি আছে, তারা গ্রামে থাকে। খবর দিয়েছি আসবে কয়েকদিনের মধ্যেই, তখনই বিয়ের কথা আলোচনা হবে। আতাবের কথায় অর্ণাবীর কপালে চিন্তার ভাঁজ পড়ল। আরো কয়েকদিন সাবধানে থাকতে হবে তাকে। এই তারিমকে আতাবের ধারে কাছেও আসতে দেবে না সে। আদর ঘর থেকে বের হয়নি আজও। আতাবের চিন্তা শেষ নেই। কথা বলতে হবে বোনের সাথে ভেবে উঠে দাঁড়াবে তার আগেই আদরকে দেখে বসে পড়ল, হাতে ট্রলি ব্যাগ। আতাব বিস্মিত হয়ে তাকিয়ে আছে। আদর মুচকি হাসলো। আতাব এগিয়ে গিয়ে বলল, কোথায় যাচ্ছ তুমি? ব্যাগ কেন হাতে? কি হয়েছে তোমার? ভাইয়ের উপর এত রাগ? না, তুমি তো কয়েকদিন পর বিয়ে করছো, তখন তোমার বউ মানে মিস অর্ণাবীও এখানে থাকবে। আমার তো মনে হয় না আমার জায়গা আর এই বাড়িতে হবে। না হয় দোষ দিয়ে বাড়ি থেকে তাড়াবে, আর হুট করে বিয়ে দিয়ে বাড়ি থেকে বিদায় করবে। তার চেয়ে বরং আমি এখনই চলে যাই, সম্মান নিয়ে যেতে পারবো, আর তোমাদের স্পেস হবে। আদরের কথায় আতাব হতবাক হয়ে তাকিয়ে আছে। আদর কি বলছে এসব? বাড়ি থেকে তাড়াবে মানে? অর্ণাবী নিজেও চমকে গেছে। কালকেই এই নিয়ে তার মায়ের সাথে কথা হয়েছে, আর আজ আদর সব বলে দিচ্ছে। কিভাবে? বিয়েটা শেষমেশ হবে তো? চিন্তায় পড়ে গেল সে। আতাব আদরের আরেকটু কাছে গিয়ে বলল, কি বলছো এসব আদর পাখি? তুমি নিজেও জানো আমি তোমার কাছে কি। তোমার নিজের বাড়ি থেকে তাড়ানোর সাহস কার আছে? আদরের মুখে তাচ্ছিল্য হাসি ফুটে উঠল। কিছুক্ষণ চুপ থেকে বলল, বিয়ের আগে প্রেমিকার কথা শুনে বোনকে ডাউট করতে পারলে বিয়ের পর বাড়ি থেকেও বের করতে পারবে। আর এমনই হয়ে আসছে, প্রায় সব পরিবারে এমন হয়। বিয়ের পর ছেলে ভাইয়ের রূপ পাল্টে যায়, তখন হয়তো বেশি কষ্ট হবে। তাই এখনই চলে যাচ্ছি। আদর যাওয়া ধরতেই আতাব আদরের হাত ধরে বসলো। আদর তাকালো না। তার যে কষ্ট হচ্ছে। আতাবের চোখ ছলছল করছে। অর্ণাবী এবার আদরের কাছে গিয়ে বলল, আদর বেবি, এমন করছো কেন? তোমাকে আমি কত ভালোবাসি জানো?
হ্যাঁ, এতই ভালোবাসেন হসপিটালে ক্যান্টিনে বসে অহেতুক অপবাদ দিয়ে বসলেন, তাই না? অর্ণাবী চমকে পিছিয়ে গেল। আতাবের কপালে ভাঁজ পড়ল এবার। অর্ণাবীর মুখ দেখে আতাব বুঝে নিল মিথ্যে সে বলেছে, তার বউ বা বোন না। ধপ করে রাগ উঠে গেল। কিছু বলবে তার আগেই আদর বলল, না, তোমার প্রেমিকা সম্পূর্ণ মিথ্যে না, সত্য কথাও বলছে। হ্যাঁ, তারিমের বিয়ে আমি ভেঙেছি, তার মানে বিয়েটা হুট করে ঠিক হয়ে যায়। আমি নিজেও অনেক খুশি ছিলাম, কিন্তু যখন জানতে পারলাম ফালা ভাইয়া সুভাকে ভালোবাসে আর সুভা নিজেও ফালা ভাইয়াকে ভালোবাসে, তখন ভাবলাম বিয়েটা ভেঙতে হবে। ফালা ভাইয়া আব্বুকে বলে বিয়েটা ভেঙে দেই। একদিন ভুলে তারিমের ডায়েরিটা আমার হাতে চলে আসে, আর সেদিন আমি অপ্রকাশিত সত্য জানতে পারি। 5টা বছর ধরে মেয়েটা তোমাকে ভালোবেসে আসছে। ওর মায়ের জন্য বিয়েতে রাজি হয়েছিল। ওর মনের কথা বুঝতে পারিনি আমি, না ও বুঝতে দিয়েছে। ভেবেছিলাম সত্যটা জানলে হয়তো আমার সাথে তাকে মিশতে দেবে না, তাই বলার সাহস হয়নি তোমাকে। প্ল্যান পাল্টাই। আমি জানতাম তোমার সাথে মিস অর্ণাবী রিলেশন থাকলেও মিস অর্ণাবী আরেকটা রিলেশন আছে। ছেলের হাত ধরে হুড়ি তোলা রিক্সায় উঠে বসে। তোমাকে আর ভেঙে বলতে হবে না আশা করি। আর মিস অর্ণাবী তোমার বিয়ে করছে জেদ থেকে, সম্পত্তির জন্য না, আরেকটা প্রেমিকও বড়লোক। আমি বলেছিলাম তোমার জীবন থেকে তাকে সরাবই, সে যদি তোমাকে এমন মিথ্যা বলছে, কারণ সে আমাকে তোমার জীবন থেকে সরাতে চেয়েছিল। তারিম এসবের কিছুই জানে না। বিয়ে আমি ভেঙেছি তাও জানে না। ও তো এখনো ফালা ভাই আর সুভাকে দোষ দিয়ে যায়। ফালা ভাইয়া আমার কথা মতোই কাজ করেছে, সবকিছুর পেছনে শুধুই আমি। তাই তোমার জীবন সুন্দর করতে চলে যাচ্ছি, নতুন জীবনের জন্য শুভকামনা। বলে আর একটুও দাঁড়ালো না সে। আতাব ধপ করে সোফায় বসে পড়ে। মাথা কাজ করছে না তার। আদরকে যে আটকাবে সেটিও ভুলে গেছে মনে হয়। অর্ণাবী এবার ভয়ে কাঁপছে। সে আতাবকে ভালো করে চেনে, কিছু একটা করতে হবে ভেবে এগিয়ে গিয়ে বলল, হাতিয়া, বিশ্বাস করো, আমার আর কারোর সাথে রিলেশন নেই। ও আমার বন্ধু ছিল, অনেক রোদ ছিল সেই দিন, তাই হুডি তুলে রেখেছিলাম। আদর সব মিথ্যা বলছে, তারিমের দোষ নিজের কাছে নিচ্ছে। আমি ভালোবাসি তোমায়। আতাবের রাগে চোখ লাল হয়ে গেছে। ঠাস করে চর বসালো অর্ণাবীর গালে। হালকা ফর্সা গালটা লাল হয়ে গেল। ঠোঁট কামড়ে কান্না করে দিল সে। বেশ ব্যথা পেয়েছে। দরজার পেছন থেকে চর দেওয়াটা দেখে আদর এক প্রকার লাফিয়ে উঠল খুশিতে। আর থাকলে ধরা পড়ে যাবে বলে হাঁটা ধরল। ঠিক হাঁটছে না, এক হাতে ট্রলি ধরে নাচতে নাচতে যাচ্ছে। তার যে মহা আনন্দ হচ্ছে। অর্ণাবী নামক আপদটা বিদায় হবে এখন। বাড়ির গেট পেরিয়ে ট্রলিটা রেখে কিছুক্ষণ নেচে নিল আদর। আগে চোখ বুলিয়ে দেখে নিয়েছে কেউ আছে কিনা। নিজেকেই বাহুবা দিতে ইচ্ছে করছে। সবাই বলে সে বাচ্চা, অথচ এই বাচ্চা কত বড় বড় কাজ করে কেউ যদি দেখতো। ভেবেই একগাল হাসলো। কোথায় যাবে সে এখন? পরে মনে হলো পরশের কথা। পরশের কাছে থাকবে 2 দিন, তারপর ভাবলো না থাক, আজ সুবাহর বাড়ি যাওয়া যাক। অনেকদিন দেখা হয় না। আর একটু এগিয়ে গিয়ে রিক্সার জন্য দাঁড়ালো। না, রিক্সা আসছে না। তখনই কানে এলো কারো চেঁচামেচি। ভালো করে লক্ষ্য করতেই চোখে পড়লো অর্ণাবীকে যা তা বলে বকা দিচ্ছে। আদরের খুব হাসি পেল। সামনে দিয়ে যাওয়ার সময় হু হু করে হেসে দিল আদর। প্রথমে ওরা আদরকে না দেখতে পেলেও হাসির শব্দে দেখতে পেল। রাগ উঠে গেল 2 মা মেয়ের। তেরে আসতে দিলেই আদর বলে উঠল, স্টপ! তোরা কি ভাবছিস আদর দুর্বল? এমন মার মারবো না, 3 মাস হসপিটালে পড়ে থাকবি। চোটটা কেমন ছিল, মজা না? আমার তো দারুণ লাগছে। বিয়ে করবি না? যা বিয়ে কর। এবার আর অর্ণাবীর সহ্য হলো না। তেরে গিয়ে থাপ্পড় দিতে হাত ওঠাতেই উল্টো আদর এক থাপ্পড় বসালো। ছিটকে পড়লো রাস্তায়। রাগ হচ্ছে আদরের। সাহস কত বড় এই মেয়ের, তাকে চর দিতে আসে। তার গায়ে হাত ওঠানোর স্পর্ধা হয় কি করে? এত কিছুর মাঝেও অর্ণাবীর বাবা চুপ করে দাঁড়িয়ে আছে। আদরের চোখ পড়লো তার ওপর। মাথা নিচু করে একপাশে দাঁড়িয়ে সে। আদর এগিয়ে গেল। সে জানে এসবে এই মানুষটার হাত নেই। মুচকি হেসে বলল, আঙ্কেল, আই এম সরি। আমি জানি তুমি এসব কিছুই জানো না, তাই ছোট হওয়ার কিছু নেই। তুমি মাঝে মাঝে বেড়াতে আসবি কিন্তু। অর্ণাবীর বাবার মুখে হাসি ফুটে উঠল। এতক্ষণ স্ত্রী মেয়ের কাজকর্মে সে খুব লজ্জিত ছিল। এসব কিছু সে জানলে মোটেও আসতো না। আদরের দিকে তাকিয়ে মুচকি এসে তিনি হাঁটতে লাগলেন। ততক্ষণে অর্ণাবীর মা অর্ণাবীকে রাস্তা থেকে তুলে দাঁড় করিয়েছে। এক গালেই 2 চড়। বেচারির মাথা ভনভন করছে। আদর ওদের দিকে তাকিয়ে মুখ ভেঙচি দিয়ে হাঁটা শুরু করলো। আর একটু এগিয়ে গিয়ে অটো নেবে। রিক্সা আসবে বলে মনে হয় না।
রিদান তার ল্যাপটপের সামনে ঝিম মেরে বসে আছে, মাথায় অনেক কিছুই ঘুরছে তার। 15 দিন ধরে আদরকে দেখতে না পেয়ে কাল রাতে তার একজন গার্ডকে পাঠিয়েছিল আদরদের বাড়ির ড্রয়িং রুমে এবং বাইরের দেওয়ালে সিসি ক্যামেরা লাগানোর জন্য। অনেক ঝুঁকি নিয়ে গার্ডটি তার কাজ শেষ করে। সকালে ঘুম থেকে উঠে ল্যাপটপ অন করে বসে আছে রিদান। না ড্রয়িংয়ে কেউ আসে না, কারোর সাথে কথা শোনা যায়। সে নিজেকে যেন চিনতে পারছে না। কখনো ভাবতে পারেনি রিদান চৌধুরী কারোর জন্য একটু সময় অপেক্ষা করবে। সেখানে ঘন্টার পর ঘন্টা সে একটা মেয়ের জন্য অপেক্ষা করছে। এই অপেক্ষার মাঝেও ভালো লাগা কাজ করছে। মনের মধ্যে মিশ্র এক অনুভূতি হচ্ছে। এক সময় মনে হচ্ছে আসবে না, আবার মনে হচ্ছে সে আসবে। অপেক্ষার অবসান ঘটিয়ে ড্রয়িংয়ে উপস্থিত হলো আতায়াবরা। তারপরে সব ঘটনার সাক্ষী সে। তার মাথা ঝিম হয়ে আছে। এটা ভেবেই যে সে আদরকে কি ভেবেছিল, আর এই মেয়ের রূপের তো শেষ নেই। সবচেয়ে অবাক করেছে নাচতে নাচতে যাওয়াটা। রিদান চৌধুরীকেও এই মেয়ে নাচিয়ে ছেড়েছে। হঠাৎ করে রিদান শব্দ করে হেসে দিল। আদরের পাগলামির কথা যত ভাবছে হাসি যেন তত বাড়ছে তার। রিদানের কাছেই আসছিল পাঞ্চু। আজকে একটা মিটিং আছে সেটি জানাতেই। একটু আগেই পিয়াস তাকে বারবার বলে দিয়েছে রিদানকে বলার জন্য, খুব ইম্পর্টেন্ট মিটিং। কিন্তু ঘরের ভেতর থেকে জোরে হাসির শব্দ শুনে চমকে ওঠে পাঞ্চু। ভয়ে তার হাত পা কাঁপছে। ভূতকে সে খুব ভয় পায়। কোনো একজন বলেছিল ভূতরা নাকি টাকলাদের বেশি পছন্দ করে। তারপর থেকে সে রাতে একা কোথাও যায় না। না জানি তার আধা টাক মাথাটা ফাটিয়ে দেয়। তার কাছে হাসিটা ভূতেরই মনে হচ্ছে, কারণ এই ঘরে যে বসবাস করে তার মুখে হাসি অমাবস্যা আর পূর্ণিমা একসাথে হওয়ার মতো। আর সেখানে তো সে জোরে হাসি যেন থামতেই চাইছে না। পাঞ্চু আর নিতে পারল না। ভয়ে অজ্ঞান হয়ে ঠাস করে নিচে পড়ে গেল। টাক মাথাটা ফ্লোরে পড়ার সাথে সাথে যেন ঝন করে উঠল। পাঞ্চুর টাক মাথা যে গেছে এতে সন্দেহ নেই। আদর কোথায় যাচ্ছে জানা দরকার। একা একা যদি কোনো বিপদ হয়। যে রিদান চৌধুরী সবার জন্য বিপদ ডেকে নিয়ে আসে, সে এখন একটা মেয়ের বিপদের কথা চিন্তা করছে। ভালোবাসা কি না পারে। এসব ভাবতে ভাবতে তারিমের কাছে যাওয়ার জন্য ঘর থেকে বের হলো। হাঁটার সময় কিছু একটার সাথে হোঁচট খেয়ে পড়ে যেতে নিলেও ব্যালেন্স ঠিক রেখে দাঁড়ালো। রাগ হলো তার। পেছনে ঘুরে জিনিসটা দেখতে চোখ কপালে উঠে গেল। নিজের ঘরের সামনে পাঞ্চুকে পড়ে থাকতে থেকে তার আর বোঝার বাকি নেই কি হয়েছিল। তার হাসির শব্দ শুনেই যে এই আধা টাকু পাঞ্চু কাকু অজ্ঞান হয়ে গেছে এটা শিওর। মাথা চুলকে এগিয়ে গেল সে। একজন গার্ডকে পাঞ্চুর কথা বলে তারিমের ঘরে নক করলো। ঘরে বসে আতায়েবের কথাই ভাবছিল তারিম। ভালো লাগছে না তার। আদেরকেও খুব মিস করছে সে। জীবনটা কেমন এলোমেলো হয়ে গেল। আগেও যে খুব একটা অগোছালো ছিল তেমন না, কিন্তু এখনকার মতো ছিল না। দরজায় নক করতেই ভাবনা থেকে বের হয়ে আসলো। দরজা খুলতেই রিদানকে দেখে তারিমের মুখে হাসি ফুটে উঠল। বিনিময়ে রিদানও মুচকি হাসলো। ঘরে ঢুকে সোফায় বসে বলে উঠল, কল্ড আদর। তারিম অবাক হলো না। সে এতক্ষণে ঢের বুঝে গেছে রিদানের মনের অবস্থা। ফোন নিয়ে কল দিল আদরের নাম্বারে। ইতস্তত হচ্ছে তার। রাস্তার ধারে বসেছিল আদর। আজ যেন গাড়িরা সব হরতাল ঠেকেছে। একটা গাড়িও নেই। যা যাচ্ছে আসছে সব ভর্তি। হঠাৎ ফোন আসার শব্দে হালকা কেঁপে উঠল। সে ভেবেছে আতায়াব কল করেছে। যখন দেখলো তারিম তখন একটু মন খারাপ হলো। এতদিন পর খোঁজ নেওয়ার কথা মনে হয়েছে। একবার ভাবলো রিসিভ করবে না, আবার কি ভেবে যেন রিসিভ করে কানে ধরলো। তারিম বলে উঠল, আদু কেমন আছিস? কে আপনি? কাকে ফোন দিচ্ছেন? হু ইজ আদু? তারিম হাসলো। সে জানে আদর অভিমান করেছে। রিদান পাশে বসে বলল, আম সরি সোনা, তোকে বলে আসিনি বলে ফোন দেওয়ার সাহস হয়নি। প্লিজ ফর গিভ মি। আদরের এবার খুব কান্না পেল। তার তো ভালোবাসার মানুষ খুব কম। একটু দূরে গেলেই কষ্ট হয়। ফুপিয়ে কেঁদে উঠল সে। চমকে উঠল আদর। তার কষ্ট হচ্ছে। বুকের ভেতর কেমন চিনচির ব্যথা করছে। ভালোবাসা বুঝে এমন। রিদান তারিমকে ইশারা করতেই তারিম বলল, আদু পাখি কাঁদিস না প্লিজ। তুই কোথায় আছিস? এত শব্দ কিসের বল আমায়। আমি মেন রোডে বসে আছি গাড়ির জন্য। তারিম কি বলে না শুনেই রিদান দৌড়ে বের হয়ে গেল ঘর থেকে। পরনে তার কালো টি শার্ট আর ট্রাউজার। ছুট লাগালো গাড়ির দিকে। যে করেই হোক তাড়াতাড়ি পৌঁছতে হবে তাকে। গাড়ির স্পিড বাড়িয়ে দিল। কন্দনরত কথাগুলো তার বুকটাই খুব পীড়া দিচ্ছে। রিদানের বাড়ি থেকে আদরের বাড়ি খুব বেশি দূরে না। 20 মিনিটের মাথায় মেন রোডে এসে উপস্থিত হলো রিদান। চায়ের দোকানের পাশে আদরকে দেখে এগিয়ে গেল সে। তখনও তারিমের সাথে কথা বলছিল আদর। হঠাৎ সামনের ছায়ামূর্তি দেখে ফট করে মাথা তুললেই আদরের মুখ হাঁ হয়ে গেল। পরক্ষণে ভয় চেপে বসলো মনে। সেদিনের চুল টানার প্রতিশোধ নিতে এসেছে কি ভেবেই মুখটা কাঁদো কাঁদো হয়ে গেল। রিদান গম্ভীর কণ্ঠে বলে উঠল, গাড়িতে ওঠো। আদর এবার শিওর তাকে নিয়ে মেরে দেবে।
ফ্যাস ফ্যাস করে কেঁদে দিল সে। রিদান ভরকে গেল। আদরের পাশে বসবে তার আগেই আশেপাশে চোখ বোলাতেই বিরক্ত হলো সে। সবাই উৎসুক হয়ে তাকিয়ে আছে। রিদান চৌধুরীকে এইভাবে দেখে সবাই হতবাক হয়েছে। রিদান কিছু না বলে এক হাত দিয়ে আদরের হাত ধরে আরেক হাতে ট্রলি নিয়ে হাঁটতে লাগলো গাড়ির দিকে। আদর অবাক হয়ে শুধু রিদানের দিকেই তাকিয়ে আছে। তার মনে হচ্ছে সে ভিন্ন জগতে বাস করছে। দুপুর 12টা, চারদিকে রোদে খা খা করছে। মনে হচ্ছে সূর্যটা আজ খুব রেগে আছে। তোখর রোদে বাইরে বের হওয়া মুশকিল। তবুও জীবিকার তাড়নায় মানুষ এদিক ওদিক ছোটাছুটি করছে। বাঁচতে তো হবেই। এই গরমে এসির মধ্যেও আদর ঘেমে একাকার হয়ে যাচ্ছে। ঠিক গরম বললে ভুল হবে, সে তো ভয়ে ঘেমে যাচ্ছে। হৃৎপিণ্ডটা দ্রুত গতিতে লাফাচ্ছে। আদরের মনে হচ্ছে শব্দটা বুঝি রিদান শুনতে পাচ্ছে, তাই তো দরজার কাছে একদম ঠেসে বসে আছে। আর রিদান গম্ভীর মুখে ভ্রু কুঁচকে আদরের দিকে তাকিয়ে আছে। তার মাথায় আসছে না আদর কেন এমন করছে। মেয়েটি এখন ভয় পাচ্ছে কি? রিদানের এমন চাহনি আদরের ভয় আরো দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছে। মনে হচ্ছে আজ আর সে বাঁচতে পারবে না। ঠাস ঠাস গুলি করে তার অতি বুদ্ধিসম্পন্ন খুলিটা উড়িয়ে দেবে, তারপর মেরে কোথাও ফেলে দেবে। নোংরা মাছি পোকারা আদরের শরীরে বসে থাকবে ভেবেই আদরের শরীর শিরশির করে উঠল। এবারে নিজের কান্নাটা লুকিয়ে রাখতে পারল না, ভ্যা ভ্যা করে কেঁদে দিল। রিদান ভরকে গেল একদম। আদরের কান্না যেন থামছেই না। হেসকি উঠে গেছে কাঁদতে কাঁদতে। জীবনের মায়া কার না আছে, সেখানে সাক্ষাৎ জম পাশে থাকলে তো এমন মনে হওয়ারই কথা। রিদান আদরের একদম কাছে চলে আসলো। তার হৃৎপিণ্ডটা মনে হচ্ছে সংকোচন বেশি হচ্ছে, নাহলে এত ব্যথা করবে কেন? একটা মেয়ের কান্নায় এত কষ্ট হয়? রিদান যদি আর কি কি নতুনত্বের সাথে পরিচিত হবে। রিদান এক হাত আদরের গালে রেখে নিজের দিকে ঘোরালো। চোখ ফুলে লাল হয়ে গেছে এর মধ্যেই। এই আন্ডা বাচ্চা, কাঁদছো কেন? কি হয়েছে? কোথাও ব্যথা পেয়েছো? বলো কি হয়েছে, আমি বুঝবো কি করে, আমাকে বলো। আদরের সেদিকে খেয়াল নেই। সে কেঁদে যাচ্ছে তো কেঁদেই যাচ্ছে। হঠাৎ করে আদরের চোখে চোখ পড়তেই রিদানের কেন জানি মনে হলো আদর তাকে ভয় পাচ্ছে। আবার চমকে উঠল। সে এই মেয়ে চোখের ভাষা পড়তে পেরেছে। রিয়েলি? দ্যাট মিন্স ইদান চৌধুরী ফেল ইন লাভ, তাও আবার আন্ডা বাচ্চার। হুট করে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। আদরের কান্না থেমে গেল। সে আর চোখে রিদানের দিকে তাকিয়েই কাঁদছিল। হঠাৎ হাসি দেখে আদর ভরকে গেছে। রিদান চৌধুরীর মুখে হাসি? হাউ পসিবল? কান্না করার জন্য কি ভুল দেখছে নাকি? চোখে পানি মুছে চোখ কষলে আবার তাকালো। না, রিদান চৌধুরী হাসছে। ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসিটা অপূর্ব, ভয়াবহ রকমের সুন্দর লাগছে রিদানকে। কারো হাসি এতটা সুন্দর, নাকি তার চোখে সুন্দর লাগছে? আদরের এমন অবস্থা দেখে রিদান হালকা শব্দ করে হেসে উঠল। চমকে উঠল আদর। না, সে আর নিতে পারছে না। রিদান চৌধুরী এতটা পরিবর্তন তার মাথায় ঢুকছে না। এবার সে অজ্ঞান হয়ে যাবে মনে হচ্ছে। রিদান আদরের একদম কাছে গিয়ে ফিসফিসিয়ে বলল, অবাক হচ্ছ আন্ডা বাচ্চা? হ্যাঁ, এত পরিবর্তন কি করে সম্ভব? একটা মেয়ে হঠাৎ করে এসেই রিদান চৌধুরীকে পাল্টে দিয়েছে, একদম পাল্টে দিয়েছে, একদম। মেয়েটি কে শুনবে? তুমি নামক মেয়েটি আমার পাথর নিষ্ঠুর মনটাকে ভালোবাসার ঝড় বয়ে নিয়ে এসেছ, একদম উলট পালট করে দিয়েছ। তার শাস্তি তো তোমাকে পেতেই হবে আন্ডা বাচ্চা জান। আদর আর নিতে পারল না। কি সব বলছে রিদান? সে কি করলো? দেখাই হয়েছে দুদিন, দুদিনে কি এমন হয়েছে? মাথায় খেলছে না তার। হুঁশ হারিয়ে ঠাস করে পড়ে গেল রিদানের বাহুতে। প্রথমে রিদান চমকালেও পরে যখন বুঝতে পারল, হো করে হেসে দিল সে। তার হাসি যেন মুখ থেকে যাচ্ছে না। এতটা বাচ্চা কি হয় এই মেয়ে? এইটুকু শুনেই এমন অবস্থা। বাসর ঘরে তো যাওয়ার আগেই এই মেয়ে 4-5 বার অজ্ঞান হবে, তখন কি হবে? এসব ভাবনায় রিদানের আরো হাসি পেল। প্রেম নিবেদনই হলো না, সেখানে সে বিয়ে বাসর চলে গেছে। রিদান চৌধুরী টোটালি ম্যাড। আতায় পাগলের মতো খুঁজে চলেছে আদরকে। ফোন ধরছে না আদর। আতায় জানে তার বোন কতটা অভিমানী। কে জানে কোথায় চলে গেছে। পরশ ফালাহাও ওদের বাড়িতে খোঁজ নিয়েছে, সেখানেও যায়নি। এখন সে সিদ্ধান্ত নিয়েছে তারিমের হোস্টেলে যাবে। সেখানে যেতে পারে। ছুটে চলল গাড়ি করে। আজ সন্ধ্যায় একটা অপারেশন আছে, তাও যেই সেই অপারেশন না, রিদান চৌধুরীর পেশেন্টের অপারেশন। ওপরওয়ালায় জানে কি হয়। অনেক বড় ঝড় বয়ে যাবে পেশেন্টের কিছু হলে। ভাবতে ভাবতেই হোস্টেলে এসে পৌঁছালো আতাব। দারোয়ানকে বলে হোস্টেল হেডকে ডেকে পাঠালো। ভেতরে যার অনুমতি নেই। হোস্টেল হেড যখন জানালো তারিমকে তার ভাই নিয়ে গেছে, আতাব চমকে গেল। তারিমের ভাইকে কে নিয়ে গেল? ভাই পরিচয় দিয়ে বিচলিত হয়ে জিজ্ঞেস করলো, ওর ভাই নিয়ে গেছে মানে? নাম কি ওর ভাইয়ের? এবার আতাব আতকে উঠল। রিদান চৌধুরী তারিমকে নিয়ে গেছে, নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। আতাবের ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে।
তারিমকে হারানোর ভয় হচ্ছে। কিন্তু কেন হচ্ছে? তারিমকে তো সে ভালোবাসে না। তাহলে তারিম তাকে ভালোবাসে বলে এমন হচ্ছে, নাকি পবিত্র এক বন্ধনে আবদ্ধ আছে বলে এমন হচ্ছে? পাগলের মতো ছুটতে লাগলো গাড়ি নিয়ে। আজ রিদান চৌধুরীকে সে ছাড়বে না। কিছুক্ষণ হলো জ্ঞান ফিরেছে আদরের। সেই থেকে থম মেরে বসে আছে। পাশে বসে আছে তারিম। আদরের অবস্থা দেখে তারিম মিটমিটিয়ে হাসছে। তারও এমন হয়েছিল রিদানকে দেখে। এমন সময় আদরের ফোনটা বেজে উঠতেই তারিম ফোনটা হাতে নিল। আদরের এদিকে কোনো খেয়াল নেই, সে তার ভাবনায় ব্যস্ত। ভাইয়া নামটা ভেসে উঠতে তারিমের ফোনটা রিসিভ করে একটু কথা বলতে ইচ্ছে হলো। মানুষটা আর তার থাকবে না, ক্ষণিকের জন্য জীবনে এসেছিল, আর মায়া বাড়িয়ে লাভ নেই। আদরকে ফোন ধরিয়ে দিয়ে সে বাইরে যেতে নেবে, আদর হাত ধরে ফেলল। তারিম করুণ চোখে তাকালো আদরের দিকে। আদর পাত্তা না দিয়ে টেনে বসিয়ে দিল। ফোনের স্পিকার অন করে বিছানার ওপর রাখলো ফোনটা। অপর পাশ থেকে আতায়েব বলে উঠল, বনু তুমি ঠিক আছো? কোথায় চলে গেছো? ভাইয়ার টেনশন হয়তো। আদর চুপ করে আছে। আতায়েব আবার বলে উঠল, আম সরি আদর পাখি, ভাইয়ার ভুল হয়ে গেছে। আমি তোমাকে সন্দেহ করিনি কখনো, না করেছি তারিমকে। আমার মনে শুধু প্রশ্ন জেগেছিল, প্লিজ বিলিভ মি। এবার আদর ফ্যাচ করে কেঁদে দিয়ে বলল, ভাইয়া। আদর পাখি, আই এম সরি, প্লিজ ফরগিভ মি। আর কোনো ভুল করবো না, প্লিজ স্টপ ক্রাই। তোমার কান্না আমার সহ্য হয় না, জানো বা তুমি? যা শাস্তি দেবার দেবে, তবুও কেঁদো না। আতাবের চোখ থেকে মনে হচ্ছে পানি পড়বে। পানিতে টইটুম্বুর হয়ে আছে দুটো চোখ। আদর কান্না না থামিয়ে বলে উঠল, ভাইয়া, তোমার এই পচা প্রেমিকা আমাকে মারতে এসেছিল। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। দিস ওমেন ইজ ভেরি ব্যাড, আই হেট হার। আতাবের কান্না ভেজা চোখটা রাগে লাল হয়ে এলো। সাহস কি করে হয় তার বোনের দিকে হাত বাড়ায়? এর একটা বিহিত করেই ছাড়বে সে। ওই মেয়েকে উচিত শিক্ষা তো দিতেই হবে। এসব ভাবনার মাঝে তারিমের কথা মনে হতেই আতায়েব বলল, আই অলসো হেট হার পাখি। ভাইয়া ওই ব্যাড গার্লকে শাস্তি দেবে। এখন কান্না থামাও। তারিন কোথায়? কথা হয়েছে ওর সাথে? এতক্ষণ তারিন নীরব দর্শক হয়ে দেখছিল সব। মাথা ওপর দিয়ে যাচ্ছে সব তার। আদর কি এসব বলছে কে জানে। হঠাৎ আতায়েবের মুখে তার নাম শুনে চমকে উঠল তারিম। আতায়েব তার কথা বলছে, বিশ্বাসই হচ্ছে না কেন যেন। আদরের কথা না শুনে আতায়েব আবার বিচলিত হয়ে বলে উঠল, আদর, আমি কিছু বলছি। হোস্টেল থেকে শুনলাম তারিনকে রিদান চৌধুরী নিয়ে গেছে। ভালো না উনি, দয়া মায়াহীন একটা মানুষ। তারিন ঠিক আছে? ওর কোনো ক্ষতি হলে রিদান চৌধুরীকে ছাড়বো না আমি। আমাকে চেনে না সে। আমার বউয়ের দিকে হাত বাড়ালে হাত কেটে নিবে একদম। আতাবের চোয়াল শক্ত হয়ে আছে। তার ভেতর খুব করে তারিনকে হারানোর ভয় হচ্ছে। তারিন তো হতবাক হয়ে আতাবের কথা শুনছে। আমার বউ কথাটা যেন তার সর্বাঙ্গ কাঁপিয়ে তুলেছে। আদর আতাবের কথায় বাঁকা আসলো। পরক্ষণে রিদানের ব্যাপারে কথাটা তার ভালো লাগেনি একদম। রিদান চৌধুরী চেঞ্জ। সে হাসে, কথা বলে মিষ্টি করে। তারিম ভ্রুকুচকে বলল, তারিম ইস ওকে ভাইয়া, আমার সাথেই আছে, আর আমি সেভ আছি। আমি বাড়ি আসছি একটু পর। আতাব শান্ত হলো। স্বস্তির নিঃশ্বাস নিল সে। এখন মনে হচ্ছে প্রাণ ফিরে পেল সে। শান্ত সুরে বলল, তারিমকে নিয়ে ফিরবে। তাকে বলে দিও বেশি পাকনামি না করতে। আদ ইয়াব তাজিন ইতিহাসকে এখনো চেনেনি সে। ফট করে কল কেটে দিল। ভালো লাগছে তার এখন, কিন্তু তারিন, তার তো মনে হচ্ছে সে সব স্বপ্ন দেখছে। হাউ পসিবল। আদর খুশিতে তারিমকে নিয়ে নাচতে শুরু করলো। তার প্ল্যান সাকসেসফুল। দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে রিদান সবকিছুই লক্ষ্য করছিল। এতক্ষণের কান্না সব যে অভিনয় রিদানের বুঝতে বাকি নেই। শেষমেশ সে একটা ড্রামা কুইনের প্রেমে পড়লো। না জানি সামনে তার জন্য কি অপেক্ষা করছে। বড় শালাটা তো মাশাল্লাহ, বোন দেবে নাকি আল্লাহ মালুম, তাকেও চেনে না, একদম তুলে নিয়ে আসবে। আদরের চোখ দরজার দিকে পড়তেই থেমে গেল সে। এভাবে হাসতে দেখে খানিকটা লজ্জাও পেল। এতক্ষণ উল্টো পাল্টা নাচছিল দুজন। হঠাৎ করে আদরকে লজ্জা পেতে দেখে রিদান অবাক হলো। আদরের সাথে যেন লজ্জাটা মানাচ্ছে না। এসব বাদ দিয়ে সে এখানে আসার কারণটা বলল, আমি বের হব সেটাই বলতে এসেছিলাম তোমাদের। তো এখন তো তোমরাও চলে যাবে বলছো, তো চলো নামিয়ে দেই তোমাদের। আদর এবার আরো অবাক হলো। রিদান চৌধুরী তাদের নামিয়ে দেবে, এটা সত্য? আদরের অবাক হওয়া দেখে রিদান মুচকে এসে বলল, মানুষ যেমন মরণশীল তেমনিভাবে পরিবর্তনশীল। মুড যেমন এক এক সময় এক এক রকম থাকে, তেমনি একজন মানুষও হঠাৎ পরিবর্তন হতেই পারে। তার জন্য একটি ওয়ে প্রয়োজন। আমার জীবনের ওয়েটা আমি পেয়ে গিয়েছি। তাই আগের রিদান চৌধুরীর সাথে এখনকার রিদান চৌধুরীর কোনো মিল খুঁজে পাবে না। তাহলে সারা জীবন অবাক হয়ে যাবে। অ্যাকসেপ্ট করতে শেখো, আন্ডা বাচ্চা। ভবিষ্যতে তোমার জন্যই সুবিধাজনক হবে।
আমার হৃদয়ে যে ঝড় বয়ে চলেছে একই ঝড়ে যে তোমার হৃদয়েও দেখতে চাই আমি। রেডি হয়ে এসো। হৃদার হাত দাঁড়ালো না, মুচকি এসে বের হয়ে গেল ঘর থেকে। আদর আর মাথা ঘামালো না, রেডি হতে লাগলো। আবার এসে যদি ঢিসুম ঢিসুম দেয়। ঠিকঠাক হয়ে তারিমকে নিয়ে বের হয়ে এলো। পথের মধ্যে পাঞ্চুকে দেখেই আদর লাফিয়ে উঠলো। তার তো পাঞ্চুকে দারুণ লাগে। এগিয়ে গেল আদর, পেছন থেকে ডেকে উঠলো, আদাটাকু পাঞ্চু কাকু, কাম কাম। পাঞ্চু ভয়ে লাফিয়ে উঠল। মেয়েটিকে তার জম মনে হয় এখন। মেয়েটি ওদের জীবনে আসার পর থেকে তার সাথে খারাপ হচ্ছে। এতদিনে চেনা বয়সকে সে চিনতে পারছে না। ভূতের উদ্ভব হয়েছে। তার টাক মাথায় সত্যি সত্যি ভূতের নজর পড়েছে। এই মেয়ে থেকে দূরে থাকতে হবে ভেবে যেই না দৌড় দেবে অমনি আদর সামনে এসে দাঁড়ালো। পাঞ্চুর মুখ চুপসে গেল একদম। আদর দুষ্টু এসে ভ্রু নাচালো। পাঞ্চু কাচুমচু করে দাঁড়িয়ে রইল। এখন সে রোস্ট হবে ভেবেই নিল। হঠাৎ আদরের চোখ পাঞ্চুর টাক মাথায় পড়তেই চমকালো সে। ব্যান্ডেজ কেন? বিচলিত হয়ে বলল, আদাটাকু পাঞ্চু কাকু, তোমার টাক মাথায় ব্যান্ডেজ কেন? পাঞ্চুর মনে হচ্ছে আদরকে একটা ঘুষি দিতে পারলে সব তো তার জন্যই। মাথা পড়লেই তো হতো। টাক মাথা বারবার করে বলে মনে করিয়ে দেওয়ার কি আছে? তার টাক মাথায় যখন শিরশির করে বাতাস ঢোকে তখনই তার মনে পড়ে সে টাকু। আদরের বড্ড মায়া হলো ব্যান্ডেজ দেখে। পাঞ্চুকে চেয়ারে বসিয়ে দিয়ে হাত বুলিয়ে দিল মাথায়। পাঞ্চু অবাক হয়ে গেল আদরের কাণ্ডে। আদরের চোখ ছলছল করছে। মেয়েটা বড্ড ইমোশনাল। আদর মলিন কণ্ঠে বলল, কি করে ব্যথা পেলে আদাটাকু পাঞ্চু কাকু? আদরের মলিন কণ্ঠে পাঞ্চু এবার নরম হলো। কেন জানি তার ভালো লাগছে আদরকে। কেমন মায়া মায়া লাগে মেয়েটিকে। মেয়েটা যে ভালোবাসতে পারে সে ব্যাপারে সে নিশ্চিন্ত। পাঞ্চু বলল, ঘন্টা দিনেক আগে বসের রুমে যাচ্ছিলাম। হঠাৎ জোরে জোরে হাসির শব্দ ভূতের মতো ভেবে ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায়। যার ফলে এমন। বস তো হাসে না, তাই ভাবছিলাম ভূত, কিন্তু ভাবি নাই বসের জীবনে পেতনির আগমন হয়েছে। শেষের কথাটুকু আসতে বলায় আদর শুনতে পায়নি। প্রথমটুকু শুনেই হেসে দিল সে। ভূতকে কেউ এত ভয় পায়? সে তো ভয় পায় না। দুঃখী দুঃখী কণ্ঠে বলে উঠল, ব্যথা পেলে তুমি হাতে পায়ে পেতে, কিন্তু আমার পছন্দের টাক মাথায় কেন পেলে? ফালাও, লোক বেশ হয়েছে, তোমার টাক মাথায় হাগু পুরো। বলে খিলখিল করে হেসে দৌড় দিল। পাঞ্চু যদি আবার মেরে দেয় তাকে? পাঞ্চু তো রেগে ফায়ার। কি বলে গেল এই মেয়ে? তার মাথায় হাগু পড়বে? আচ্ছা, পাঞ্চু যেন কল্পনা করছে তার মাথায় হাগু পড়েছে। খপ করে টাকু মাথায় হাত দিল। না, নেই। যাক বাবা, ভালো। পাঞ্চুর কাণ্ডে তারিম এবার হো হো করে হেসে দিল। আদরের কথায় পাঞ্চু যে সম্মোহিনী হয়ে এমন করছে সে বুঝতে পারছে। নিজের কাছেই পাঞ্চু লজ্জা পেল। তাড়াতাড়ি হাঁটা হলো সেখান থেকে। মেয়েটা তার ইজ্জত প্লাস্টিক করে দিয়েছে। ওরা সবাই যেতে তারিমের সামনে উপস্থিত হলো রিদান। সে পুরো ঘটনাই দেখেছে, বেশ মজাও পেয়েছে সে। তারিমকে বলল, নিজের খেয়াল রেখো, ভাইয়াকে ভুলে যেও না, মাঝে মাঝে স্মরণ করো। কেন জানি তারিমের কান্না পেল। দৌড়ে গিয়ে রিদানকে জড়িয়ে ধরল। এইটুকু সময়ের মধ্যে মানুষটা তার বড্ড আপন হয়ে গেছে। রিদানও আগলে নিল তাকে। মনে হচ্ছে তারিমকে রেখে দিতে পারলে তার কাছে, কিন্তু সম্ভব না। তারিমকে ছাড়িয়ে মাথা হাত বুলিয়ে দিল রিদান। কিছু না বলেই হাঁটা ধরল। কিছু শূন্যতা তাকে আবার মনে করিয়ে দিচ্ছে বহুদিনের পুরনো ক্ষতটা। তা আদৌ ভোলার কি? হসপিটালে অপারেশন রুমে পায়চারি করছে রিদান। ভেতরে অপারেশন করছে আতাব। কিছুক্ষণ পর পর নার্স দৌড়াদৌড়ি করে এটা ওটা নিয়ে আসছে। মেজর অপারেশন চলছে। এই একটা অপারেশন রিদান চৌধুরীর জন্য খুব গুরুত্বপূর্ণ। পিয়া চেয়ারে বসে রিদানকে পর্যবেক্ষণ করছে। রিদানের ব্যাপারে এমন কিছুই নেই যে সে জানে না। কত বছরের বন্ধুত্ব তাদের। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে রিদানের হাত ধরে চেয়ারে বসিয়ে দিল। রিদান করুণ চোখে পিয়াসের দিকে তাকালো। পিয়াসের বুকটা ধক করে উঠল। এই মানুষটার চোখে করুণতা মানায়। রিদান চৌধুরী কখনো নিজের দুর্বলতা প্রকাশ করেনি, আজও করবে না। বোঝালো রিদানকে। রিদান চুপ করে বসে রইল। ঠিক 3 ঘন্টা পর অপারেশন রুমে লাইট অফ হয়ে গেল। রিদান ধপ করে দাঁড়িয়ে গেল। আতায় বের হতেই রিদান এগিয়ে গিয়ে কিছু বলবে তার আগেই অন্য একজন ডক্টর বলে উঠল, মিস্টার চৌধুরী, আমরা আমাদের বেস্টটা দিয়েছি। অপারেশন সাকসেসফুল কিনা বলতে পারছি না। পেশেন্টের জ্ঞান না ফিরলে বলা সম্ভব না। সম্ভবত কোমায় চলে যেতে পারে। চোয়াল শক্ত হয়ে গেল রিদানের। কোমায় যাবে মানে কি? এতদিনের অপেক্ষা এইভাবে শেষ হয়ে যাবে? রেগে ডক্টরের কলার চেপে ধরল। দাঁতে দাঁত চেপে বলে উঠল, বলতে পারিস না মানে কি? ডক্টর হয়েছিস কেন? হ্যাঁ, একজন রোগীকে যদি বাঁচাতেই না পারিস তোদের ডক্টর হয়েই বা লাভ কি? হ্যাঁ, এই পেশেন্টের যদি কিছু হয় তোদের কাউকে কিন্তু ছাড়বো না আমি। এই হসপিটালের অস্তিত্ব একদম মাটির সাথে মিশে দেব। কত বছর অপেক্ষা করেছি, কত বছর এর জন্য। হ্যাঁ, কোমায় চলে যাবে এটা শোনার জন্য অপেক্ষা করেছি।
খুন করে ফেলবো একদম। সবাই ভয়ে কাঁপছে, শুধু একজন ছাড়া। রিদানের এরকম ব্যবহার আতায়েবকে রাগিয়ে দিল। ডক্টরের কলার থেকে রিদানের হাত ছাড়িয়ে বলল, জন্ম মৃত্যু উপরওয়ালার হাতে, আমরা চাইলেও বাঁচাতে পারবো না, তাই অযথা আমাদের উপর আপনার ক্ষমতা খাটিয়ে লাভ নেই, অপেক্ষা করুন। হাঁটা ধরল নিজের কেবিনের দিকে। এই রিদান চৌধুরীকে দেখলেই তার রাগ হয়। এই ঝামেলা শেষ হলে আর রিদান চৌধুরীর নজরে পড়তে চায় না সে, দূরে থাকবে একদম। রিদান রাগ নিয়ে হসপিটাল থেকে বের হয়ে গেল। রাগ কিছুতেই কমছে না তার, সবকিছু ভেঙে দিতে ইচ্ছে করছে। হঠাৎ আদরের কথা মনে হতেই গাড়ি ঘুরিয়ে নিল। তার এখন আদর নামক মেডিসিন লাগবে।